আজকের নাটক আজ আমার একমাত্র বোন দেবীর বিয়ে, তাই তো সারা বাড়িটা নববধ সানাইয়ের সুর, উলুধ্বনি, শঙ্করধ্বনি আর নানান রংবাহারি আলোয় আলোকিত হয়ে সারা বাড়িটা সেজে উঠেছে। ওরা শাঁখ বাজাচ্ছে, উলু দিচ্ছে। অবুরান্ন গাত্রহরিটা শেষ করে বোনটা আমার আলতা রাঙা পায়ে লাল বেনারসি শাড়ি পরে, কপালে চন্দনের ফোঁটা, গলায় রজনীগন্ধার মালা নিয়ে কোণের সাজে সেজে অপেক্ষা করছে তার নতুন জীবনের স্বপ্ন নিয়ে। আনন্দে আনন্দে ভরে উঠেছে তার নতুন জীবনের স্বপ্ন দেখা মুখ। কিন্তু এত আনন্দের মাঝেও কেন ব্যথায় ভরে উঠছে আমার এই বুক? কেন হৃদয়ের অন্তঃস্থল থেকে বারবার চিৎকার করে বলে উঠতে ইচ্ছে করছে, আমি আমি পারবো না। যাকে আমি ছোটবেলা থেকে এত বড় করেছি, তাকে আজ অন্যের হাতে তুলে দিয়ে আমি আমার এই ভাতৃ হৃদয়টাকে খালি করে দিতে পারবো না। দাদা। কে? ও দেবী। আমার মুখের দিকে তাকিয়ে তুমি বলো তো দাদা, আজ আমায় কেমন মানিয়েছে? ঠিক আমার মায়ের মতো। দাদা। হ্যাঁ রে বোন, মা যখন আলতারাঙা পায়ে লাল পেড়ে গরদের শাড়ি পরে পথ চলতো, তখন মনে হতো যে আমার মায়ের পদচিহ্ন নয় দাদা, যেন পদ্ম গন্ধ। আর মা যখন হাসতো, তখন মনে হতো আকাশ থেকে এক ফালি চাঁদ এসে তার পরশ দিয়ে গেল আমার এই মাটির আঙিনা। দাদা। আর মা যখন কথা বলতো তখন মনে হতো স্বর্গ থেকে কোনো দেবী তুলেছে তার সুরের নির্ঝর জ্বর। মাত্র একদিনের জ্বরে মাটা আমার শয্যাশায়ী হলেন রে। সেটাই হলো আমার মায়ের অন্তিম শয্যা। তারপর কত কাঁদলাম, কত ডাকলাম মা 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 বলে, কিন্তু আমার মায়ের সে ঘুম আর ভাগলো না রে। তারপর তোমার মুখে শোনা মায়ের মৃত্যু শোক ভুলতে না পেরে বাবাও অসুস্থ হয়ে পড়েন। বছর পেরোতে না পেরোতে আমাদেরকে অনাথ করে দুঃখের সাগরে ভাসিয়ে পরম শান্তির ঠিকানা খুঁজতে বাবাও পাড়ি দিলেন। না ফেরার পথে ওই তারাদের দেশে সেই ছোট্টটি 3 বছর তোকে আমার হাতে তুলে দিয়ে বাবা বলেছিলেন, দেবরাজ আজ থেকে দেবীকে তোর হাতে তুলে দিয়ে গেলাম রে। ওকে তুই মানুষের মতো মানুষ করিস, স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলি। করেছো তো দাদা। এই হতভাগী দেবীকে নিজের বুকের মাঝে আঁকলে রেখে নিজের ন্যায় নীতি শিক্ষা আদর্শে তিল তিল করে বড় করে তুলেছো। বাবা মায়ের অভাব কি জিনিস তুমি তা কোনোদিনও বুঝতে দাওনি দাদা। ছোট বোনের প্রতি বড় দাদার যে দায় তুমি তা কোনোদিনও এড়িয়ে যাওনি। তাই তো আজ 3 থেকে 23 পাড়া খাই হতভাগী দেবীকে কন্যাদায়গ্রস্ত পিতার সাজে অপরের হাতে তুলে দিয়ে তুমি তাকে চিরদিনের জন্য পর করে দিতে চাইছো দাদা। কিন্তু কেন দাদা, কেন তুমি আমাকে পর করে দিতে চাইছো? ব্যস্ত ছিলাম আমি তোমার স্নেহ মায়া মমতায়, একটু একটু করে বড় হচ্ছিলাম আমি তোমার আদর্শের শিক্ষায় শিক্ষিতা হয়ে। আমিও তো স্বপ্ন দেখেছিলাম দাদা, তোমার মতো নির্ভীক সাংবাদিক দাদার পাশে দাঁড়িয়ে সত্যের পূজারিণী হয়ে এই সমাজের সত্য উদ্ঘাটন করব, তোমার মতো সাংবাদিকতা করব। তাহলে কেন দাদা, কেন আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে পরাধীনতার শেকলে বাধা পড়তে তুমি আমাকে বিয়ে দিচ্ছ? কেন? আচ্ছা এরা কি জানে বিবাহের কি প্রয়োজন? দাদা। শাখা সিঁদুরের কি মানে? দাদা। প্রকৃতির কোন দুর্নিবার আকর্ষণে মানুষ আবদ্ধ হয় বিবাহ বন্ধনে? দাদা। কর্তব্য রে বউ, কর্তব্য যে বড় কঠিন, বড় নিষ্ঠুর, বড় নির্মম। এখানে স্নেহের বুকে কর্তব্যের পাহাড় আছড়ে পড়ে, বাঁধ ভাঙা মায়া মমতার অশ্রুধারা ফল্গু নদীর মতো বাস্তবের বালিতে চাপা পড়ে যায়। দাদা। তাই তো জীবনের এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে সুদক্ষ চরিত্র অভিনেতার মতো চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হাসতারি বাউল হাস, প্রাণ খুলে হাস। আজ যে তুই নতুন জীবনে পা রাখতে যাচ্ছিস, আজকের দিনে কি তোর চোখের জল মানায়? ওরে পাগলি হাস, প্রাণ খুলে হাস। ওই 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 আবার উলুধ্বনি শঙ্করধ্বনি বর এলো। না 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 না, আর তো আমার এখানে থাকা চলে না। আরে বাবা, আমার এখন অনেক দায়িত্ব। বরকে বরণ করতে হবে, ছাদনা তলায় নিয়ে যেতে হবে, তারপর আমার এই হতভাগী বোনটাকে সম্প্রদান করতে হবে। এই তোরা কে আছিস রে? আরো জোরে জোরে শাঁখ বাজা, উলু দে। আজ আমার একমাত্র বোন দেবীর বিয়ে। আজ আমার বিয়ে, কাল হবে আমার ফুলসজ্জা, এরপরেই তো হবে মধুমাখা মধুসজ্জা। ছি 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 ছি, কি লজ্জা। কিন্তু লজ্জা করেই বা কি হবে? একটু পরেই আমার স্বপ্নে দেখা রাজপুত্র
বউকে নিয়ে মাথায় টোপর দিয়ে আমার সামনে এসে দাঁড়াবে। এরপরেই তো হবে শুভ দৃষ্টি, মালা বদল। পুরোহিত মশাই পৈতৃক মন্ত্র উচ্চারণ করে একটা মনের সাথে আর একটা মনের, একটা জীবনের সাথে আর একটা জীবনের মিলন ঘটাবেন। বেজে উঠবে মিলনের সুর, আর এরপরেই তো হবে মন দেয়া নেয়ার পালা। আর সেই খুশিতে আমরা আজ বলতে ইচ্ছে করছে, ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলের বাহার। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলের বাহার। তাই তারা ডাকলো যে শিহরণে লাগলো যে তাদের পাখারি রং মাখলাম। মনে হইয়া আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হইয়া আমি হাজার সূর্য ওঠা দেখলাম। শালা মন দেওয়ার আগে শুরু হবে আমাদের খেলা। কে আপনারা? আমি এখানকার এমএলএ রাঘব পাল, পাল বংশের ছাটমাল। লোকে বলে আমি ডেঞ্জারাস মাল। তোমাদের মতো সুন্দরীদের যৌবনে থাবা বসাতে আমি সুন্দরবনের ক্ষুধার্ত বাঘ। আমি হলাম গোবিন্দ নাম, বসের কাছে বিড়াল কিন্তু পাবলিকের কাছে বাঘ, ভয়ঙ্কর চিতাবাঘ। কে আপনারা? আর আমার কাছেই বা কেন এসেছেন? কি ক্ষতি করেছি আমি আপনাদের? ক্ষতি তুমি করনি, করেছে তোমার দাদা, দাদা? ওই শালা সৎ সাংবাদিক দেবরাজ রায়। দাদা, সাদা, তোমার এই সাদা শরীরে কলঙ্কের কথা ছেটে ওই শালাকে বুঝিয়ে দিতে চাই আমার পেছনে কাঠি করতে আসার পরিণাম কত ভীষণ ভয়ঙ্কর। গোবিন্দ বস আর শালিকে। খবরদার খবরদার, তোরা কেউ আর এক পাও আমার দিকে এগোবি না। আমার দাদা যদি জানতে পারে তাহলে তোদের মতো জানোয়ারদেরকে পাঠিয়ে দেবে ওই জমের দুয়ারে। তুমি দুয়ারে পড়ে যাবো রে, আমার বসের জ্বালাটুকু মিটিয়ে দে। ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার, আমাকে ছেড়ে দে। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এটা এটা আমি রাঘব পাল, পাল বংশের ছাটমাল। লোকে বলে আমি টেন্ডারের মাল। থানায় সুর ভেদ করে তোমার এই চিৎকার কারোর কাছে পৌঁছবে না। জানোয়ার, তোর ঘরে কি মামন নেই? আমাকে ছেড়ে দে। আরে এরা যে একই ডায়লগ কেন মারে বলুন তো? আচ্ছা এইভাবে বলতে পারো না? এসো এসো প্রিয়, আমার এই শরীরের মিষ্টি গন্ধে তোমার এই শরীরে জ্বলে ওঠুক কমন রগন। প্রতিশোধের আগুন নিভে আমি করলাম প্রস্থান। আরে পাগলি খাবে কি জানে মরে যাবে। দাদা কি করবে রে? আমি তো আছি। আয় না, আয় 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 সোনামণি আয় আয়। আমার শালি আয় না। ডাকলো কেন? তাহলে কি ও কোনো বিপদে পড়েছে? দেবী, ওই শয়তান গোবিন্দ নাগ, তোকে আমি সহজে ছেড়ে দেবো না রে শয়তান। আয় শালা, আর শয়তানি তোকে আমি। দাদা, দু চোখে রঙিন স্বপ্ন দেখা তোমার ভক্ত দেবীর কুড়িদেরকে তুমি তুমি ক্ষমা করো না দাদা, ক্ষমা। দেবী, শ্মশানের মধ্যে বাবাড়ি দিয়েছে। যা যা, বোর্ডটাকে শ্মশানের চিতায় তুলে দিবি যা। আর যাবার আগে আমার একটা কথা শুনে রাখ সাংবাদিক, আমার বর্ষার পিছু কাটি করা বন্ধ করে
মহিমালদারের ছেলে বিরুদ্ধে নালিশটা করা বন্ধ করে তোর এই সংবাদের পাতা থেকে বাদ না দিলে আমার এই মেশিনের একটা দানা আমি তোর কলিজায় ভরে দেব। সৎ পথে থেকে স্বর্গে যাবার জন্য নয়, মর্গে তোর শরীরটাকে কাটা ছেঁড়া করার জন্যে। ও শয়তান গোবিন্দ না, বসের কাছে বেরোল, কিন্তু তোদের মতো সাংবাদিকদের বুকে হিংস্র থাবা বসাতে আমি শালা রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের ভয়ঙ্কর বাঘ। দেবী, দেবী বোন আমার, আর একবার দাদা বলে ডেকে তুই আমার এই ভাতৃ হৃদয়টাকে কানায় কানায় ভরিয়ে দেব, কানায় কানায় ভরিয়ে দেব। দু চোখে আমার যত স্বপ্ন ছিল সবই বুঝিয়া হারিয়ে গেল। চোখে আমার যত স্বপ্ন ছিল সবই বুঝিয়া হারিয়ে গেল। দু চোখে আমার যত স্বপ্ন ছিল সবই বুঝিয়া হারিয়ে গেল। দু চোখে আমার নামলো বাধা, দু চোখে কোন দোষে মন হলো বলো বিধাতা তুমি বলো, বলো বিধাতা তুমি বলো। দু চোখে আমার যত স্বপ্ন ছিল সবই বুঝিয়া হারিয়ে শয়তান গোবিন্দ না। আরে আমি বাঘ না মেউ মেউ করা বিড়াল, সেটা আমি সময় এলে তোকে ঠিক বুঝিয়ে দেবো রে শয়তান। আজ তুই বেআইনি পিস্তল দেখিয়ে আমার হাত থেকে রেহাই পেলেও তোকে আমি সহজে ছেড়ে দেবো না রে শয়তান। মালদারের ছেলে বিজয়ের নিখোঁজ হওয়ার রহস্য আমি উদ্ঘাটন করবই, কিন্তু তার আগে আমার এই হতভাগী বোনটার মৃতদেহটা প্রতিহিংসার শ্মশান চিতায় তুলে প্রতিবাদের আগুন দিয়ে দুপুরটা চোখের জল ফেলে ওর আত্মার শান্তি কামনায় চিৎকার করে বলবো, শয়তান গোবিন্দ রাগ চিতা তোর জ্বলবো। নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী ও পশ্চিম মেদিনীপুর জেলা যাত্রা সংসদের সভ্যবৃন্দকে রাজধানী অপেরার পক্ষ থেকে শুভ ইংরাজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত খুঁটিতে আমাদের মাইকের চঙ্গুলি বাঁধা রয়েছে সেই সমস্ত খুঁটিতে কেউ হেলান দিয়ে বসবেন না অথবা দাঁড়াবেন না, এতে আপনাদের যাত্রা শুনতে ও আমাদের যাত্রা শোনাতে বিশেষ অসুবিধা হতে পারে। যাত্রা চলাকালীন মঞ্চে কখনো আলো জ্বলবে কখনো আলো নিভবে, সেই সময় মঞ্চে দয়া করে কেউ লেজার লাইট অথবা টর্চের লাইট ফেলবেন না, এতে বিশেষ অসুবিধা হতে পারে। আমাদের সাজঘর থেকে মঞ্চে যাওয়ার পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় অযথা কেউ হাঁটাহাঁটি করবেন না বা ভিড় জমাবেন না। ঘোষণাগুলো এখানেই শেষ হলো। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, গণপতি বাবা, মা শিরোমণি মা মনসা দেবী চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। মা শান্তবালা ঘোড়ায় প্রফুল্ল ঘোড়ায় প্রতিষ্ঠিত, বৈশাখী ঘোষ অনুশ্রী নিবেদিত, রাজকুমার ঘোষ তপন কুমার প্রযোজিত 1432 সালে রাজধানী অপেরার এক সুপারহিট সামাজিক যাত্রাপালা চিতা তোর জাল বই।
রচনা উৎপল রায়, নির্দেশনা সম্পাদনা ডি মিশ্র, কথা সুরাভাগ সঙ্গীত সুরেশ জাদুকর, তপন কুমার, নৃত্য পূর্ণিমা ঘোষ, আলোধনে নন্দ সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার রশিদ কুমার ও অমল কুমার। অভিনয় করার জন্য এসে গেছেন গ্রাম বাংলার দামাল মেয়ে, যাত্রা জগতের অপ্রতিদ্বন্দ্বী গায়িকা নায়িকা পূর্ণিমা ঘোষ, যাত্রা সুপার গায়ক নায়ক সোমনাথ পাল, হার্থব নায়িকা মিস মেমি, যাত্রা তরুণ তুর্কি গায়ক নায়ক শুভদীপ মুখার্জি এবং ভয়াল ভয়ঙ্কর খলনায়ক মিস্টার বাবা। তৎসহ বলিষ্ঠ অভিনেতা কুমার সুব্রত এবং হাসির রাজা নির্মল কুমার। শুরু হচ্ছে মা মনসার আশীর্বাদ ধন্য সুস্থ সংস্কৃতির ধারক ও বাহক রাজধানী অপেরা পরিবেশিত 1432 বঙ্গাব্দের দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো এ মহাশ্মশানে চিতা তোর জ্বালবই, চিতা তোর জ্বালবই, চিতা তোর জ্বালবই। এই রামনগর থানার বুকে ন্যায় নীতি আদর্শ মিথ্যার আগুনে দাউ দাউ করে জ্বলবে। একটা কথা মনে রাখবেন, নামটা আমার শক্তিমন্ত ব্যানার্জি, সততাই কিন্তু আমার প্রচুর অ্যালার্জি। আজ থানায় নতুন এসপির আগমনী হবে নাচগান, তাই আপনারা মানে মানে কত পাবলিকটা পাবেন দারুণ এনার্জি, কিন্তু কিন্তু এরা এখনো আসছে না কেন? आ गया दिल चुराने मैं आ गया दिल चुराने मैं आ गया राय पिघला बेबल प्यार नहीं चलना बिल राय पिघला बेबल प्यार नहीं चलना बिल दिल मेरे दिल तेरे लिए आ गया दिल चुराने मैं आ गया। আরে আসুন আসুন নন্দবাবু আসুন। আরে আপনি একা এলেন, গোবিন্দনাথ রাঘব বাবু এরা সব কোথায়? ওরা আসতে পারছে না, এক সাংবাদিক করেছে কাটি, তাই নিয়ে চলছে প্রচুর ফাটাফাটি। দুজন ওখানে মিটিং করছে, ছাপ্পে দিয়ে লাঠি। প্রয়োজন হলে আমাকে বলবেন, শালা ওই সাংবাদিকের বাচ্চাকে একেবারে টাইট দিয়ে দেবো, টাইট। আপনাকে বললে তো আমার খরচ আছে বাবু, ওই কথাই বলে পুলিশ আরে পুলিশ, পকেট পুরে পয়সা দিলে তবেই মুখটা খুলিস। তাজা বলেছেন, আমাদের কাছে আমার বাপ ভাই বন্ধু বলে কিছু নেই, ফেলো করি মাখো তেল। কিন্তু কেসটা কি বলেন তো? হ্যাঁ, আজ এখানে কিসের ভাঙছেন? আরে মশাই, আজ আমাদের থানায় নতুন এসপি আসছেন, তাপস সরকার। তাই আমাদের পুলিশের পক্ষ থেকে তারই সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তা ভালো ভালো ভালো, কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুনি? আরে মশাই, কি কি নেই তাই বলুন। নাচ গান, অতিথি বরণ, বক্তৃতা সবই তো আছে। ও স্যার, বলছিলাম ম দিয়ে কিছু নেই? আছে তো, মানে কত ম দিয়ে মাল্যদান। ও তোর মাকে গড় করি, এ ম সে ম নয়। যেমন ধরো ম দিয়ে মদ, ম দিয়ে মাংস, আর সবশেষে ম দিয়ে একটা মেয়ে ছেলে। সে আর বলতে, একেবারে জাদ গাইয়ে নাচনে বলি, রূপ রস যেন টস টস করে ঝরে ঝরে পড়ছে। আরে শুনে আর তোর সইছে না, তোর মাকে গড় করি আজ করে প্রধান নাচনে বলে কি দেখলে হতো না? এই তো তোমার দোষ নন্দ, সালা মেয়ে ছেলের কথা শুনে তোমার যৌবনের রসটা যেন একটু বেশি করে উঠলে ওঠে। কন্ট্রোল করো নন্দ, কন্ট্রোল। কন্ট্রোল কন্ট্রোল বলি, আর কত কন্ট্রোল করব বলতে পারেন? কন্ট্রোল করতে করতে আমার মেশিনটা যে ফেল হয়ে গেল। আচ্ছা নন্দ, এই বয়সে তোমার এত রস, সেটা কি জানে তোমার বস? কি করে জানবে? এই যে চাপা আগুন দেখে দিক করে জ্বলছে, আমার আর তর্স হয়েছে না। তোর মাকে কর করি আজ করে প্রধান নাচনে বলে আমি দেখবো যাই। আরে দাঁড়ান মশাই দাঁড়ান, আমাদের এক স্টাফ গাড়ি নিয়ে স্টেশনে গেছে এসপি সাহেবকে নিয়ে আসতে। তারা ফিরে এলেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। তার চেয়ে আপনি বলুন এক কাজ করুন, চলুন ওই ভিতরের ঘরে গিয়ে বসবেন, চলুন। আচ্ছা, বাহ 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 বাহ, চমৎকার। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। দেশ রক্ষার দায়িত্ব যাদের হাতে, তারাই আজ ভক্ষক হয়ে মাঠে নেমে পড়েছে। কে কে তুমি? আর এখানে কি করতে এসেছো?
আমি এখানে এমনি এমনি আসতে চাইনি স্যার, আপনাদের বর্বরতাই আমাকে এখানে আসতে বাধ্য করেছে। এসেছিলাম থানায় একটা কমপ্লেন লেখাতে, কিন্তু সেখানে আপনাদের দেখতে না পেয়ে ভিতরে চলে এলাম, আর এখানে এসে যা শুনলাম তাতে। এই শরাব! তুমি কাকে কি বলতে হয় জানো না? ননসেন্স! সেন্স আমার ঠিকই আছে স্যার, কিন্তু হারিয়ে গেছে আপনাদের। হ্যাঁ, এই অধমের নাম দেবরাজ রায়, পেশায় আমি একজন সাংবাদিক। ওই আপনাদের ধর্মাবতার রাঘব পালের পিয়ে ওই গোবিন্দনাগ আমার বোনের বিয়ে বাড়িতে ঢুকে আমার কপালে রক্ত জড়িয়ে আমারই চোখের সামনে আমার বোনকে বলাৎকার করে গুলি করে খুন করেছে। আপনি তাকে অ্যারেস্ট করুন। এই থামো, তোমার মুখের কথা আমি কাউকে অ্যারেস্ট করতে পারি না। আর তাছাড়া কি প্রমাণ সাক্ষী আছে তোমার কাছে? প্রমাণ আমি নিজে, আর প্রমাণ সাক্ষী খুঁজে বের করার দায়িত্ব তো আপনাদের। তার জন্য সরকার আপনাদের মোটা টাকা মাইনে দিচ্ছে, সরকারি কোয়ার্টারে বিনা পয়সায় থাকতে দিচ্ছে। বোকা সাংবাদিক, এটা জানো না সরকার আমাদের পকেটে একটা পিস্তল দিয়েছে, যে পিস্তলের গুলিতে তোমাদের মতো কত বিপ্লবীকে আমি খতম করে দিয়েছি। জানি স্যার, জানি আপনারা নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করে খুন করতে পারেন। ওই সমাজ বিরোধীদের টাকায় নিজের বউকে নামি দামি শাড়ি গয়না কিনে দিতে পারেন, কিন্তু একজন সামান্য গরু চোরকে ধরতে বললে আপনাদের গায়ে জ্বর আসে, জ্বর। বলে তোমার আসপদাতা কাম না? হ্যাঁ, কার সামনে দাঁড়িয়ে তুমি কাকে কি বলছো জানো? আমি আপনাদের কাউকে আর কিছু বলবো না, যা বলার আপনাদের নতুন এসপি সাহেবকে আসতে দিন, আমি তাকেই সব কিছু বলবো। অসম্ভব, অসম্ভব! এদিকে এদিকে, আজকে আর এসপি সাহেবের সঙ্গে দেখা হচ্ছে না। হ্যালো, হ্যাঁ আমি রামনগর থানার ওসি শক্তিপদ ব্যানার্জি বলছি। কি বলছেন? এসপি সাহেব আজ আসতে পারবেন না, জরুরি কাজে বাইরে গেছে। ওকে 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 ওকে। সর্বনাশ, সর্বনাশ! হল ভর্তি করে লোকজন বলতে আছে, এখন ফাংশনের কি হবে? ফাংশন ক্যান্সেল। নন্দ এক কাজ করো, বাইরে থেকে যেসব শিল্পীরা নাচ গানের জন্য এসেছে তাদের সবাইকে বাড়ি ফিরে যেতে বলো। ও স্যার, একটা কথা বলবো? ওই বক্তৃতার মাল্যদানটা নয় বাদ যাক, কিন্তু নাচ গানটা হোক। নন্দ বন্ধ, এই নন্দর মুখ বন্ধ। কিন্তু তুমি দাঁড়িয়েছো কেন ভাই? নিজের কানে তো শুনলে যে এসপি সাহেব আজকাল আসছেন না, তাহলে যাও নিজের বাড়ি যাও। আমি এখনই ডিএম সাহেবের কাছে যাবো, গিয়ে আপনাদের দুজনের নামে কমপ্লেন করবো, কমপ্লেন। আরে যাও 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 যাও, আমি আমার নিজের পকেট থেকে রিক্সা ভাড়াটা দিচ্ছি, যাও। নো 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 নো, আমার মতো শিল্পী কখনো পাবলিকের সামনে রিক্সায় চাপতে পারে না। আমাকে ট্যাক্সি ভাড়া দিতে হবে, ট্যাক্সি ভাড়া। এ কি বৃষ্টি, তুমি এখানে? বৃষ্টি? হুইজ বৃষ্টি? আমি চম্পা বাই, কলকাতার বিখ্যাত সিঙ্গার অ্যান্ড ড্যান্সার। এরা আমাকে পুরো 10,000 টাকা দিয়ে এখানে নাচা গানে ঘোরার জন্য ডেকে আনিয়েছে। কি আজে বাজে কথা বলছো বৃষ্টি, তুমি আমাকে চিনতে পারছো না? আরে আমি দেবরাজ, আজ 2 বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি। ও স্যার, এ ছোকরা যে দেখছি আবার একটা নতুন ঝামেলা পাকাচ্ছে। এই শোনো ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে। এ তোমার বৃষ্টি নয়, এ নাচতে মিস চম্পা ভাই। না না না, এ চম্পা নয়, এ বৃষ্টি। আরে বাবা, আমরা দুজন 5 বছর একসঙ্গে পড়াশোনা করেছি, তারপর উচ্চশিক্ষার জন্য আমি কলকাতায় আর ও দিল্লি চলে যায়। তারপর এই 2 বছরে আমাদের টেলিফোনে অনেক কথা হয়েছে। তারপরে কয়েক মাস আগে বাড়ি ফিরে এসে ওর গ্রামে ওর মা বাবার সঙ্গে আমি কথাও বলেছি। ডোন্ট টক রাবিশ। এর আগে জীবনে কোনো দিন আমি এই গ্রামে আসি নাই। এখানে আমার বাবা মা কোথা থেকে আসবে? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এবার তোমার বৃষ্টির ঝরে পড়া ছন্দ বন্ধ করে মনে মনে এখান থেকে বেরিয়ে যাও। না, আমি এখান থেকে যাব না। বৃষ্টি, তুমি আমাকে কেন চিনতে পারছো না বলো তো? একদিন আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসার ডাকে তুমিও সাড়া দিয়েছিলে, কথা দিয়েছিলে দিল্লি থেকে ফিরে এসে। এই যে শুনুন মিস্টার, এই চম্পা ভাই নাচা গানার নেশায় অনেকে তাকে ভালোবেসে পাগল হয়, কিন্তু আপনার মতো বুদ্ধ পাগল আমি এর আগে খুঁজে পাই নাই। আমি যে পাগল নই সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো বৃষ্টি। বুঝতে পেরেছি, দিল্লি গিয়ে কোনো অসৎ সঙ্গে পড়ে ওই নোংরা নাচ গানের ব্যবসায় তুমি নাম লিখিয়েছো না। নাচা গানা করলে মানুষ নোংরা হয়ে যায় না। মাইকেল জ্যাকসন, মেন্ডোনা, উদয় শঙ্কর, জামিনী কৃষ্ণমূর্তির নাম শুনে মানুষ শ্রদ্ধায় মাথা নামায়। আরে বাবা, তাদের নাম শুনে আমিও শ্রদ্ধায় মাথা নত করি, কিন্তু তারা কেউ নিজের পরিচয় গোপন করেনি। যারা নিজের পরিচয় গোপন করে আপনজনদের চিনতে অস্বীকার করে, তাদের চলার পথটা কিন্তু পাপের অন্ধকারে ঢেকে যায়, এক গভীর পাপের অন্ধকারে। ছাড়ুন, ছেড়ে দিন বলছি, নইলে একজন ভদ্র মহিলা শ্লীলতাহানির জন্য আমি পুলিশের কাছে কমপ্লেন করব। যদি নিজের মঙ্গল চান তাহলে চলে যান এখান থেকে। হ্যাঁ, চলে আমি যাবই। আর একদিন তোমাকে ভালোবেসেছিলাম বলে আমার এই মনটাকে আমি ধিক্কার চালাবো, ধিক্কার। আর যে বৃষ্টিকে আমি ভালোবাসতাম, আজ থেকে তাকে আমি ঘেন্না করব, ঘেন্না। হ্যাঁ ম্যাডাম, চলুন, আপনাকে আমি ছেড়ে দিয়ে আসছি, চলুন চলুন। না 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 না, এত সহজে তোমায় যাওয়া হবে না সুন্দরী, কারণ আমরা যে 10,000 টাকা তোমাকে অ্যাডভান্স দিয়েছি সেই টাকাটা তোমাকে ফেরত দিয়ে যেতে হবে। হাসাবেন না স্যার, হাসাবেন না। অ্যাডভান্সের টাকা হলো টুথপেস্ট, একবার বেরিয়ে গেলে সেটাকে আর কোনোদিন টিউবের ভিতরে ফিরিয়ে আনতে পারবেন না। সালা, আমরা হলাম পুলিশের লোক, পাবলিকের কাছ থেকে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমাদের ভালো করেই জানা আছে। নন্দ স্যার, ওর ব্যাগটা আমার দাও তো। আচ্ছা। না 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 না,
আমার বেকে একদম হাত দেবেন না, ঠিক আছে? নাচা গানা করার জন্য যখন টাকা নিয়েছি তখন এখানেই নাচা গানটা করে দিচ্ছি। ऐसे ही ভালো। खेल खत्म, पैसा हजम, नाच शुरू हो, झम झमाझम झम। गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कचरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, कचरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, अपना बना ले मेरी जान, हाय रे मैं तेरी कुर्बान। गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला। क्या बात, तुम्हें তোমার বড় হারে জওয়ানে এলে দিলে চম্পা। আমি তাদের খুব চাইছে। না 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 কোনো নাচা গানা এভাবে ভুলবে না, টাকা তোমাকে ফেরত দিয়ে যেতেই হবে। নন্দ, স্যার ওর ব্যাগটা খুলে দেখো তো ব্যাগের মধ্যে কি আছে। না মানে না, বলছে না, না, আমার বেকে একদম হাত দিবেন না। এই সরেছো সরেছো দিকে। নন্দ, স্যার এই দেখো দেখো ওর ব্যাগটা খুলে দেখো ব্যাগের মধ্যে কি আছে। না মানে বলছিলাম তো একজন ভদ্র মহিলার পেকে হাত দেওয়াটা কি ঠিক হবে? Stand up! আমি তোমায় যা বলছি তাই করো। দেখো ব্যাগটা খুলে দেখো। দেখছি দেখছি। স্যার এই দেখুন প্রচুর টাকা। এত টাকা পেলে কোথা থেকে? সামান্য একটা নাচতে পারি। নন্দ, এই দেখো 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 ব্যাগের মধ্যে খুলে দেখো আর কি কি আছে দেখো। হ্যাঁ স্যার দেখছি দেখছি। হ্যাঁ এই দেখুন একটা রিভলভার। এ তো পুলিশের সার্ভিস রিভলভার। ও পেলে কোথা থেকে? নিশ্চয়ই ভিড়ের মধ্যে আমাদের স্টাফের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। নন্দ, নন্দ দেখো দেখো ব্যাগের মধ্যে আর কি কি আছে দেখো। দেখছি স্যার দেখছি। ওরে বাবা বোমা টোমাটো থাকতে পারে নাকি? স্যার স্যার এই দেখুন একটা আইডেন্টিটি কার্ড। আইডেন্টিটি কার্ড পড়ে দেখো কি লেখা আছে ওতে পড়ে দেখো। হ্যাঁ স্যার পড়ছি পড়ছি পড়ছি। হ্যাঁ শ্রীমতী তপস্যা সরকার, আইপিএস, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ইস্ট মিদনাপুর। ওরে বাবা তার মানে তুমি মানে আপনি? ইয়েস, আমি এখানকার নতুন এসপি তপস্যা সরকার। আমি যেখানে পা রাখি প্রথমে আগুন জ্বলে, তারপর পুড়ে হয়ে যায় ছারখার, তাই আমার নাম তপস্যা সরকার। কিন্তু ম্যাডাম হেডকোয়ার্টার থেকে যে চিঠি এসেছিল তাতে তো লেখা ছিল তাপস সরকার, তাই আমরা ভেবেছিলাম আপনি নিশ্চয়ই পুরুষ মানুষ। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের টাইম মেশিনগুলো অনেকদিনই পুরনো। আমার ইংরেজি নামের শেষে যে ওয়াই অক্ষরটা ছিল সেটা এখনো ছাপা হয়নি, তাই তপস্যা থেকে হয়ে গেছে তাপস। ওটা নতুন করে লিখে নেবেন তপস্যা সরকার। কেলেঙ্কারি কেলেঙ্কারি। প্রথমে চম্পা থেকে মিষ্টি, আহা কি অনার সৃষ্টি, তারপর তাপস থেকে তপস্যা। না আর নেই ভরসা। না বাবা এই সুযোগে মানে মানে কেটে পড়ি। জয় শিহরি জয় শিহরি। তোর মাকে গড় করি। কিন্তু ম্যাডাম এমন নর্তকীর বেশে এখানে আসার কি প্রয়োজন ছিল ম্যাডাম? এভাবে না হলে তো আপনাদের আসল চেহারা চিনতে পারতাম না মিস্টার ব্যানার্জি। ম্যাডাম ম্যাডাম এই পুলিশের খাকি পোশাকটা গায়ে পড়লে সব পুলিশের চরিত্র কিন্তু এক হয়ে যায় ম্যাডাম। না হয় না, হয় না, কারণ সব দুধের রঙই তো সাদা। তবু এক চামচ গরুর দুধ আর এক বালতি গাধার দুধের চেয়ে অনেক বেশি দামি হয়। মনে রাখবেন আমি তপস্যা সরকার। চলুন আমার সঙ্গে। কোথায় ম্যাডাম? এখন এই গোবিন্দনাথকে অ্যারেস্ট করতে হবে। কি বলছেন কি ম্যাডাম? গোবিন্দনাথ এখানকার এমএলএ রাঘব পালের বিয়ে, যে রাঘব পালের নামে বাকি গরুতে এক ঘাটে জল খায় ম্যাডাম। পুলিশ বাঘও নয় আর গরুও নয়, তার মাথার উপর বসে আছে সিংহ। ওই অশোক স্তম্ভে তিনটে সিংহের ক্ষমতাটাকে যদি চিনতে না পারেন তাহলে চাকরিটা না দিয়ে আপনার মাঠে গিয়ে গরু চড়া উচিত ছিল মিস্টার ব্যানার্জি। আপনি ভ্যান নিয়ে এগিয়ে যান, আমি পোশাক চেঞ্জ করে ওয়ারেন্ট নিয়ে আসছি। কোনো লাভ হবে না ম্যাডাম, কোনো লাভ হবে না। কারণ গোবিন্দনাথকে অ্যারেস্ট করলে কাল সকালে ওপর মহল থেকে ফোন আসবে, তখন তাকে সেলাম করে ছেড়ে দিতে হবে ম্যাডাম। এতদিন হয়তো তাই দিকে এসেছেন, কিন্তু এবার একটা নতুন ছবি দেখার জন্য প্রস্তুত থাকুন। যে ছবির ক্যামেরাম্যান, চিত্রনাট্যকার, ডিরেক্টর আর হিরোইন সব হলো এই তপস্যা সরকার। আমি যেখানে পা রাখি প্রথমে আগুন জ্বলে, তারপর পুড়ে হয়ে যায় ছারখার। নামো
মনে বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমার, মনে বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমার, ছিল বন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে আমার, ছিল বন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে আমার, চেনা চেনা মন রঙিন হলো যে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। এটাই তুমি চাই, তুই এমএলএ রাঘব পালের বোন, তুই সব সময় শুধু নাচবি গাইবি আর খুশির জোয়ারে মুখ ভাসিয়ে দিবি, এটাই তুমি চাই। আমিও তো তাই চেয়েছিলাম বাবা, কিন্তু তোমরাই তোমার শোকের ঘরের দরজার তালাটা বন্ধ করে দিয়েছো। কেন তোমরা বিজয়কে এই বাড়িতে আসতে দিচ্ছ না বলতে পারো? বিজয় বিজয় বিজয়, সেই গরিব ঘরের একটা হব হতে ছেলে কখনো তোর বন্ধু হতে পারে না। তুই রাঘব পালের বোন, এই পরিচয়টা ভুলে গিয়ে তুই কি তোর দাদার মুখে চুনকালি বাঁকাতে চাস? বাহ, চমৎকার! আমার দাদা গরিব মানুষদের নিয়ে মিটিং মিছিল করতে পারে, তাদের দুঃখে চোখে জল ফেলতে পারে, কিন্তু আমি তাদের কাউকে বন্ধু বলে কাছে টানলে কোন অঙ্কে তোমাদের মুখে চুনকালি পড়ে বলতে পারো? এটাই তো রাজনীতির অঙ্ক। নেতা হতে গেলে ওই গরিব মানুষগুলোর সামনে অনেক মন ফলানো কথা বলতে হয়, আর আর ওই বাসের সুরসরেরা আসে বলেই তো আমরা ওদের মাথার উপরে উঠে বসে থাকতে পারি। যারা সারা জীবন বাঁশি বাজিয়ে সাপকে নাচায়, একদিন কিন্তু সেই সাপের কামড়েই তাদের মরতে হয়। আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবি না, মনে রাখিস একটা রাস্তার ছেলেকে ভালোবাসার অধিকার তোর নেই। আমাদের থানার ওসি সাহেবের ছোট ভাইয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেব। তাহলে তুমিও জেনে রাখো বাবা, আমার উপর জোর খাটানোর চেষ্টা করলে আমি কিন্তু এই বাড়ি থেকে পালিয়ে যাব। ওরাই বলে বিমোহ, আরে আমি রাঘব পাল, সারা দেশ জুড়ে ছড়ানো আছে আমার জাল, একটা মশা মাছিও সে জাল কেটে বেরোতে পারে না, কারণ আমি রাঘব পাল, পাল বংশের ছাটমাল, লোকে বলে আমি ডেঞ্জারাস মাল। ওই ছেলেটাকে বলে দে, ওদের ভাঙা বাড়ির পুরো চাল দিয়ে চাঁদের আলোটা হয়তো আসে, কিন্তু চাঁদটা থাকে অনেক ওপরে ওই আকাশে, তেমনি তুই ওদের জীবনে আকাশের চাঁদের মতো একটা রঙিন স্বপ্ন। তাই ওই ছেলেটা মিথ্যে ভালোবাসার ছলনায় তোর মন ভুলিয়েছে শুধুমাত্র আমাদের টাকার সম্পত্তি হাতানোর জন্য। বিজয় সেই ধরনের ছেলে নয় বাবা, একবার ওর সঙ্গে কথা বললেই বুঝতে পারবে। আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। ওই চাইলে আমি তোকে 2-4 লাখ টাকা দিচ্ছি, বিজয়ের হাতে টাকাটা তুলে দিয়ে সম্পর্কটা ওখানেই শেষ করে দিয়ে আসবে, তাহলে ও ঘরে মারা পড়বে। ভালোবাসার বেচা কেনার বাজার নয় দাদা, সেটা এমন একটা মন্দির, সেখানে প্রসাদ পেতে হলে রাজার ভিখারিকে কাছাকাছি বসতে হয়, সেখানে তোমাদের রাজনীতি আর টাকা পয়সার প্রবেশ নিষেধ। তবু রাজনীতির ছিঁড়ে ভেবে আমি তোদের এই 3 তলা বাড়িতে তুলে এনেছি, তোকে যেন একটা করে গাড়ি কিনে দিয়েছি, রান্না ঘরে মাংস পোলাওয়ের ব্যবস্থা করেছে। আজকের যুগে সন্তানরা তোমাদের কাছ থেকে এত ভোগ আর সুখের জীবন চায় না দাদা, তারা চেয়েছে বিবেকানন্দের বিবেক, সুভাষচন্দ্রের সাহস, মাদার টেরেসার আত্মত্যাগ, সিস্টার নিবেদিতা ধর্ম বিশ্বাস। তার বদলে তোমরা আমাদের জীবনটাকে ঢেকে দিয়েছো অবিশ্বাসের কালো ছায়ায়, ভবিষ্যৎকে ভাসিয়ে দিয়েছো রাজনীতির রক্ত স্রোতে, ভালোবাসার ভুবনে ফুটিয়েছো হিংসার বিষাক্ত ফুল। হ্যাঁ দাদা, যদি আমাকে এতটুকু ভালোবেসে থাকো তাহলে দয়া করে আমাকে আমার পথে চলতে দাও। কোন পথে চলবে সেটা ঠিক করবো আমি। তাই আমি নিজে হাত ধরে তোকে বিজয়ের হাতে তুলে দেব। দাদা, আরে বোন, আরে তুই যে আমার একমাত্র আদরের বোন, আরে তোর সুখেই তো আমার সুখ, তাই তো এত কথা বলে তোর মনের জোরটা পরীক্ষা করে দেখছিলাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই মেয়েটাকে এইভাবে জলে ফেলে দিচ্ছিস? না না বাবা, আমি আমার আদরের বোনকে ওর খুশি মতো বাঁচতে দিতে চাই। দাদা তুমি আমাকে এত ভালোবাসো? আরে বোন, তাই তুমি বিজয়ের খোঁজ নিতে গোবিন্দকে ওদের বাড়ি পাঠিয়ে। আমি আজ সকালে কালিকাপুরে মহিমালদের বাড়িতে গিয়েছিলাম বস। আরে ভদ্রলোকটা আমাকে জোর করে খাইয়ে দাইয়ে তবে ফেরত আসতে দিলে। খুব ভালো খুব ভালো, তা ওকে সঙ্গে করে নিয়ে যেতে তো। আরে ডাকো ডাকো, ওটাকে ভেতরে আসতে বলো। না 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 না, বিজয়ের সঙ্গে আমার দেখা হয়নি বস। ওর বাবা বললো ও নাকি চাকরি খুঁজে বর্ধমানে কাকতের বাড়িতে গেছে। ছি 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 ছি, ওর আবার চাকরি করার কি দরকার?
আরে সামনে সপ্তাহে নতুন হোটেল চালু হচ্ছে, ওকে সেখানে ম্যানেজার করে বসিয়ে দিতাম। না দাদা না, বিজয় তোমার সাহায্য ছাড়া নিজের পায়ে দাঁড়াতে চায়, তবুও তুমি যে ওর জন্য এত কিছু ভেবে রেখেছো, এই কথাটা জেনে আজ আমার মনটা এক নতুন আলোয় ভরে গেল দাদা, কানায় কানায় ভরে গেল। না না না, আমি কিছুতেই মৌভাগে এত বড় সর্বনাশ হতে দেব না। আর আর তোর এই মহাপুরুষের চেহারাটাকে আমি কিছুতেই মেনে নেব না। আমার আসল চেহারাটা চেনার ক্ষমতা তোমাদের নেই বাবা। বলে যেও না আমি রাঘব পাল, পাল বংশের ছাটমাল। লোকে বলে আমি টেন্ডারের মাল। বিজয়ের কোনোদিনই মহুয়ার ধারে কাছে ঘেঁচতে পারবে না। কিন্তু তুই যে মৌভাগে কথা দিলি, বাবা ওরা এই যুগের ছেলে মেয়ে, বাধা দিলে ওদের জেদটা আরো বেড়ে যেত। তাই তো আমি যখন এখানে ওদের ভালোবাসার কাছে জল ঢাললাম, তার অনেক আগেই ছেলেটা নিখোঁজ হয়ে গেছে। সর্বনাশে ছেলেটার কোনো ক্ষতি করিস না যেন, একটু ভয় দেখিয়ে ছেড়ে দিবি যাতে আর কোনোদিন এদিকে না আসে। না না কাকা বাবু, উনি আপনি একদম ভাববেন না। আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না। অহিংসাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। সব অস্ত্র হয়ে যাবে ভোতা যখন খাবে পুলিশের হাতে রুলের গোতা। পালাও এখান থেকে যদি বাঁচাতে চাও মাথা। তুমি কি সাত সকালে গাঁজাটা দেখে এসেছো নাকি নন্দলাল? আমি পালাতে যাবো কোন দুঃখে? তোমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, পুলিশ আসছে তোমাকে অ্যারেস্ট করতে। কেন অ্যারেস্ট করবে কেন? গোবিন্দ কি অন্যায় করেছে? কোন এক সাংবাদিকের মাথা ফাটিয়ে তার বোনকে জোর করে বলাৎকার করে বেটা খুন করেছে। বেশ করেছিস। ও শালা বিজয় আর মোহর কেসটা নিয়ে জট পাকাচ্ছিল আর বলছে রাঘব বাবু নাকি ভয় দেখে ওকে গা ছাড়া করেছে। ওনাকে সেখানেই খতম করে দিলি না কেন? তবে তো সবাই বুঝতে পারতো রাঘব পালের বিরুদ্ধে যারা কথা বলতে চায় তাদের চমরোজের দরবারকে মুখ খুলতে হয়। পরের বারে সেটাই বুঝে দেবো বস। শালা প্রথমবার শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু পুলিশ যাচ্ছে তোমাকে অ্যারেস্ট করতে, তার কি হবে? মাথার উপর ওসি শক্তি ব্যানার্জি থাকতে আমাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না কাকা বাবু। এই বলেছে ওসি নয় একেবারে এসপি সাহেব। তোরি সাহেব নয় রে বাবা, যাকে বলে মেম সাহেব। এম সাহেব? হ্যাঁ। সে আবার কে? কি নাম না? তপস্যা, তপস্যা সরকার। অপরচা সরকার? হ্যাঁ তপস্যা সরকার, সে নিজেই ওয়ারেন্ট দিয়ে গোবিন্দকে অ্যারেস্ট করতে আসছে। আরে আপনি আছেন কেন? আপনি তো আটকাতে পারলেন না। ভুলে যাবেন না মেসু মশাই, সে আমার সিনিয়র অফিসার, তাই তার কাজে বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই। ক্ষমতা যদি না থাকে তাহলে মাসে মাসে দাদার কাছ থেকে এতগুলো করে টাকা গুনে নিচ্ছ কেন বলতে পারো? টাকা নিয়েছি বলেই তো আগাম খবরটা দিতে এলাম। গোবিন্দ, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে যাও, দিন কতকের জন্য দূরে কোথাও গিয়ে গা ঢাকা দিয়ে থাকো। তাহলে তুমি আমাকে গাড়ি করে তেঁতুলতলায় পৌঁছে দাও, আমি কটা দিন মামার বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে আসি। না, তুই কোথাও যাবি না গোবিন্দ। কোন পুলিশের কত বড় ক্ষমতা যে আমার বাড়ি থেকে তোকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় সেটাই আমি। থানায় যাবেন না, সোজা মর্গে যাবেন, সেটা সময় বলে দেবে। পুলিশের ক্ষমতা কতখানি তার সবটা তো আপনাকে একদিনে দেখাতে পারবো না পাল পাবো। আজ শুধু ট্রেলার দেখবেন, গোটা ছবিটা দেখার শখ থাকলে সবাইকে একদিনে লকাপে নিয়ে যাবো। আরে আসুন আসুন ম্যাডাম আসুন, আপনি তো আজ এই ডিউটিতে জয়েন করেছেন আর প্রথম রাতে আমার বাড়ি এসে খুব ভালো কাজ করেছে। ওটাই আমার স্বভাব, কারণ আমি প্রথম রাতে বেড়াল মারি। আবার মারামারি কেন? মারামারি কেন? প্রথম দিন এসছেন, একটু ঠান্ডা হয়ে বসুন, চা জল খাবার এসব খান। আরে হ্যাঁ, এখানে কোনো নতুন অফিসার এলে প্রথম দিনই আমাদের বাড়িতে আসে, তারপর দর দাম ঠিক করে এখান থেকে চলে যায়। তারপর সেই পরিমাণ টাকা আমি তার বাড়িতে পাঠিয়ে দিই। হ্যাঁ, সেটা আমাদের শক্তি বাবুকে হাসি মুখে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে সেটা আমি বুঝতে পেরে গেছি। না না মানে ম্যাডাম, আমি এখানে ইনভেস্টিগেশন করতে এসেছিলাম। ইনভেস্টিগেশন করতে এসেছিলেন নাকি ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যাতে গোবিন্দ বাবু পালাতে পারে? ম্যাডাম, আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছেন। নিজে পুলিশ হয়ে যদি 5 জনের সামনে নিজেদের লোককে এইভাবে আপনি। না, আমি আপনাদের লোক নই। আমি কাদের লোক জানেন? থানায় এসে যারা বিচার পায় না, পয়সা ছাড়া ডায়েরি নেন না, লকাপে মারকে যাদের ঘরে ছেলেরা মারা যায়, আমি তাদের আপনজন। এখানে গোবিন্দ না কি আছেন? আমি
নন্দ লালগুই সারাদিন মায়ের নাম গাই আর ওই ভাঙা মন্দিরে শুয়ে রই। গোবিন্দ, ওই তো বেটা গোবিন্দ, পালা। হ্যাঁ আমি গোবিন্দ না, আমাকে পালাতে হবে কেন বলতো? কি অন্যায় করেছি আমি? আগে থানায় চলুন, কি করেছেন না করেছেন সেখানেই তার হিসেব দেব। খবরদার, আমার ছেলের পারমিশন ছাড়া এ বাড়ি থেকে আপনি কাউকে ধরে নিয়ে যেতে পারবেন না। কাকা বাবু, আপনাকে হয়তো উঠতে বসতে ছেলের পারমিশন নিতে হয়, কিন্তু এই খাকি পোশাকের গায়ে থাকলে আমাকে কোনো হরিদাস পালের পারমিশন নিতে হয় না। হরিদাস পাল নয়, এটা রাঘব পালের বাড়ি। পুলিশ কাকে ধরবে কাকে খালাস করবে এ ঘরে বসে সেসব অঙ্ক ঠিক করা হয়। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আপনি রাঘববাবুর ক্ষমতা জানেন না? রাঘববাবু এই সমাজের অনেক উঁচু দলের মানুষ, যেখানে যেখানে আমাদের সরকারি বন্দুকের গুলিও পৌঁছাতে পারে না ম্যাডাম। তাতে কি হচ্ছে শক্তি বাবু? বাঁদর অনেক উঁচু কাছে চড়তে পারে, তাই বলে সেই কখনো বাঘের কোলে উঠে আদর খেতে পারে না। ম্যাডাম, আপনি হয়তো জানেন না এদেশের বড় বড় মন্ত্রীরা ভোটে জেতার জন্য আমার এই বাড়ির দরজায় লাইন লাগা। দোকানে রেশন পাওয়ার জন্য সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তার জন্য আপনি কি বলবেন রেশন দোকানের মালিক ভগবান? আমি রাঘব পাল বংশের ছাটমাল, লোকে বলে আমি টেন্ডারের সমান। এমএলএ ফাটাকে তোমার আদর্শ, উনি বলেছিলেন মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আরে দূর, ওই ডায়লগটা আপনার অনেক দিনের পুরনো হয়ে গেছে। এবার একটা নতুন ডায়লগ শুনুন। আমি তপস্যা সরকার, মারবো যেখানে, শ্মশান হেঁটে আসবো সেখানে। ওরে বাবা, আর এই হরিনাম যাবে যে দিল সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরিনাম যাবে যে দিল সাথে গো, গোবিন্দ হেলে দুলে যাবে পুলিশ জিপে। গোবিন্দ হেলে দোলে চাপে পুলিশ জিপে। না, কাউকে অ্যারেস্ট করতে হলে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে সেটা আপনাকে জানাতে হবে, এটাই এদেশের আইন। কাল সন্ধ্যেবেলা সাংবাদিক দেবরাজ রায়কে আঘাত করে তার বোনকে ধর্ষণ করে গুলি করে খুন করেছে। কি আশ্চর্য, আমার এরিয়াতে এত বড় একটা ক্রাইম হয়ে গেল, অথচ আমি এর বিন্দু বিসর্গ কিছুই জানতে পারলাম না। মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ গোবিন্দ সকাল থেকে আমার বাড়িতেই ছিল, আমি নিজেটা সাক্ষী আছি। সেক্ষেত্রে মিথ্যা সাক্ষী দেবার অপরাধে আমি কিন্তু আপনাকেও গ্রেফতার করতে পারি। কি বললেন? আমার ছেলে মিথ্যে সাক্ষী দিচ্ছে? ভুলে যাবেন না কাকা বাবু, লকেটটা কিন্তু এখনো আমার হাতেই আছে। আর এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। মিস্টার ব্যানার্জি, ওনাকে ভ্যানে নিয়ে তুলুন। ছি গোবিন্দ, ছি 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 ছি, সারা এত বড় প্রমাণ যখন ফেলে এসেছো তখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। শিবের বাপেরও শান্তি নেই যে তোমাকে প্রাণে বাঁচায়। ওই জেলখানার হাজতে তোমাকে পচে মরতে হবে। চলে এসো আমার সাথে থানায়। হ্যাঁ হ্যাঁ চলো, আমিও দেখি রাঘব পালের সেক্রেটারিকে তোমরা কতক্ষণ আটকে রাখতে পারো। এই চলো। ম্যাডাম, আজ হয়তো আমি অহিংসার মন্ত্রণের নেতার আসনে বসে আছি, কিন্তু আমার এই হাতে লেগে আছে অনেক রক্তের দাগ। আপনার ওই হাতটাকে একটু সামনে রাখবেন পাল বাবু। এবার থেকে ওই হাতটা দিয়ে পাপ কাজ করার কথাটা ভুলে যান, তা না হলে আপনার ওই পাপের রাস্তার প্রতিটি মোড়ে আপনার সঙ্গে আমার দেখা হবে। সেদিন কিন্তু পূর্ব পরিচিতি বলে আমার এই পিস্তলে গুলি থেকে রেহাই পাবেন না। ম্যাডাম, আপনাকে প্রত্যেকটা গুলির হিসেব সরকারকে দিতে হয়, কিন্তু আমার গুলির হিসেব কাউকে দিতে হয় না। তাই বলছিলাম অকারণে মরণ ঘেটে আনবেন না। এই পুলিশের পোশাকটা পরবার আগে আমি ডেথ সার্টিফিকেটটা লিখে এসেছি। শুধু সময় বুঝে ডেটটা বসিয়ে নেবেন আমার বাড়ির লোকেরা। তবে আপনার গোত্রটা একটু আলাদা, তাই কাকা বাবু যাবার সময় আপনাকে একটা কথা বলে যাই। দাদা যখন বাড়ি থেকে বেরোবেন তখন গলায় একটা লঙ্কা লেবু ঝুলিয়ে দেবেন, হয়তো কাজে লাগতে পারে। Yes! আমি এসপি তপস্যা সরকার। আমি যেখানে পা রাখি প্রথমে আগুন জ্বলে, তারপর পুড়ে হয়ে যায় ছাড়খাড়, তাই আমার নাম তপস্যা সরকার।
চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে ভেঙে গেল ঘর আমার হলাম যাযাবর আমি ভেঙে গেল ঘর আমার হলাম যাযাবর আমি কত আশা ছিল এ জীবনে কি পেলাম আজ প্রতিদানে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকা বড় তাই কাকে যে বোঝাবো আমি লাগে কত অসহায় তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকা বড় তাই কাকে যে বোঝাবো আমি লাগে কত অসহায় ভেঙে গেল ঘর আমার হলাম যাযাবর আমি ভেঙে গেল ঘর আমার হলাম যাযাবর আমি কত আশা ছিল এ জীবনে কি পেলাম আজ প্রতিদানে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে পুরো দেশটা যখন বিশ্বায়নের উত্তাল তরঙ্গে ভেসে যাচ্ছে তখন আমার মা ঘরে বসে বসে মূল্যবোধের মন্ত্র শেখাচ্ছে আর বাবা ওষুধের বাক্স হাতে নিয়ে গ্রামের ঘরে ঘরে গিয়ে বিনা পয়সায় তাদের চিকিৎসা করে বেড়াচ্ছে না না না, এসব তুমি একদম মেনে নিও না। তোমার বাবাকে বলো এখানে একটা নার্সিং হোম খুলতে, তাহলে উনি লাখ লাখ টাকা রোজগার করতে পারবেন। কিন্তু বাবা বলেন রোজগার নয়, সেবা করাই হলো ডাক্তারদের আসল ধর্ম। যত সব ব্যাকডেটেড কথা। স্মার্টফোন হাতে নিয়ে মানুষ এখন সাইবার যুগে পা রেখেছে, যে যুগের স্লোগান হলো খাও জিও পিও শুধু ভোগ করে যাও। আর সে নয় বুঝলাম, কিন্তু আমি সামান্য একটা বিয়ে পাশ করা ছেলে, আমি কেমন করে তোমার ভোগের স্বপ্ন পূরণ করবো না? চেষ্টা থাকলেই সবকিছু সম্ভব। তোমাকে শুধু তোমার বাবা মার কথা বলে আমার কথা মতো চলতে হবে, কেমন? আরে আমি তো তোমার কথা মতোই ওই চাকরি ছেড়ে দিয়ে একটা ইট বালি সিমেন্টের ব্যবসা করতে চাইছি। থ্যাংক ইউ ডার্লিং, থ্যাংক ইউ। মনে রেখো তোমাকে এই গ্রাম ছেড়ে কলকাতা শহরে গিয়ে থাকতে হবে। তারপর আমরা দুজনে এসি গাড়ি চালিয়ে শপিং মলে মার্কেটিং করতে যাব। এই তাহলে আকাশের ওই চাঁদকে আমরা হাতের মুঠোয় পেয়ে যাব। কথা কথা বলো না তো রাজীব। আর কদিন পরেই আমরা বিয়ে করব। তারপর নিজের বই সাদাল্লাদের কাছে জল ঢালতে না পারলে আমার ভালোবাসার ফুলটাও কিন্তু একদিন শুকিয়ে যাবে। কেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধুই লেনদেনের সম্পর্ক? সিওর, রামসীতার যুগ কিন্তু এখন আর নেই। এ যুগে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোনের সমস্ত সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র একটাই শর্তে, গিভ অ্যান্ড টেক। যেমন দেবে তেমনি পাবে। তাহলে চলো তোমার এই নতুন আদর্শের হাওয়ায় আমাকে তুমি উড়িয়ে নিয়ে চলো। তোমার ভালোবাসার আকাশের বৃষ্টি ধারায় আমাকে তুমি ভাসিয়ে নিয়ে যাও। রিমে ঝিমে বর্ষাতে ভিজতে ভালো লাগে। রিমে ঝিমে বর্ষাতে ভিজতে ভালো লাগে, গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে। বৃষ্টির সুরের মতো আজ বাজতে ভালো লাগে। ঝিমে এই বর্ষাতে ভিজতে ভালো লাগে, ঝিমে এই
লাগে নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ বাজতে ভালো লাগে মেঘে মেঘে তার ছোঁয়া লেগে বিজলি যে উঠে চলে ঝড় আসে ছুটে সবে নিতে লুটে বাধা দেব কোনি ছলে ঘর ছেড়ে পথ নামি একেলাতে যোগ দিতে থোকা থোকা পদ্ম ফুলে এই আঁচল ভরে নিতে মাঝ নদীর সেই খেয়াতে ভাসতে ভালো লাগে গাইতে ভালো লাগে নাচতে ভালো লাগে বৃষ্টির সুরের মতো আজ বাজতে ভালো লাগে ঝিমিঝিমি বর্ষাতে ভিজতে ভালো লাগে ঝিমিঝিমি বর্ষাতে ভিজতে ভালো লাগে গাইতে ভালো লাগে আর নাচতে ভালো ভালো লাগে ওরে বাবা রে এই বাড়ির ভিতরে এসব কাণ্ড করেছে রায়দেব একই এই মেয়েটা আবার কে এই তো সে নন্দিনী মা যার কথা আমি তোমাকে বলেছিলাম হাই গুড মর্নিং আন্টি আমাও কাউ করে কি বলছো মা আমি তো কিছুই বুঝতে পারছি না আন্টি আমরা হলাম নতুন যুগের ইংলিশ মিডিয়ামের মেয়ে প্রথম দেখা হলে আমরা এভাবে বিলিতি কায়দায় কথা বলে থাকি মাগো হাজারটা বিলেতি সাবান গায়ে মাখলেও একটা কালো কাক কখনো বকের মতন সাদা হতে পারে না তাই তো আমরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করি আমরা আবার কারোর পায়ে হাতকে অসভ্যতা বলে মনে করি বাবা মার কাছ থেকে আমরা সেই শিক্ষাই পেয়েছি রায়দেবকে তোমার স্কুলে ভর্তি করে সেই শিক্ষা দিতে চাইছো বুঝি ইয়েস ওকে ওকে অনেক বড় ব্যবসায়ী হতে হবে এই গ্রামের অশিক্ষিত নোংরা পরিবেশ থেকে ওকে শহরের রঙিন সুখের জীবনে উঠে যেতে হবে না না মা না রাজীব এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না আমরা সবাই মিলে এই ভালোবাসার বাঁধনে বাধা পড়ে আছি কিন্তু আপনি হয়তো জানেন না আন্টি অভাব সব বাঁধনকেই আলগা করে দেয় গরিবের সংসারে ভালোবাসা ও বসার জায়গা পায় না আরে তুই ব্যবসা করতে চাইছে এত টাকাতে কোথায় পাবি মা আমি তো সেই কবে থেকে বলছি তোমরা এই বাড়িটা আমার নামে লিখে দাও তারপর ওই বাড়িটা ব্যাংকের কাছে বন্ধক রেখে আমি 4-5 লাখ টাকা লোন পেয়ে যাব অত সব আমি কিছু বুঝি না বাবা যা বলার তোর বাবাকে বল কিন্তু ওনার কি রাজীবের কথা শোনার সময় আছে আন্টি উনি তো মাঠে ঘাটে ঘুরে শখের ডাক্তারি করে বেড়াচ্ছেন ওই হয়েছে এক জ্বালা সকাল বেলায় ব্যাগ আর টাকা হাতে দিয়ে মানুষটাকে বাজারে পাঠালাম এতখানি বেলা হয়ে গেল এখনো বাড়ি ফেরার নাম নেই দেখো গিয়ে কোনো বটতলায় ইট পেতে বসে হয়তো ডাক্তারি করা শুরু করে দিয়েছে এই জন্যই লোকে ওনাকে ঠাট্টা করে নাম দিয়েছে ইটালিয়ান ডাক্তার কি নাম দিয়েছে ইটালিয়ান ডাক্তার আমি যে হাটে বাজারে অসুস্থ মানুষ দেখলে 4টে ইট পেতে রুগী দেখতে বসে যাই সেই জন্য লোকে খুশি হয়ে আমাকে ওই উপাধি দিয়েছে ইটালিয়ান ডাক্তার হ্যাঁ গো তোমার তো বাড়িতে চেম্বার আছে তাহলে মাঠে ঘাটে রোগী খুঁজতে যাও কেন ওরা তো মরার সময় না হলে এই ডাক্তারের কাছে আসে না তাই তো আমি আগে ভাগে ওদের কাছে চলে যাই বলে ওই 10-20 টাকার ওষুধে রোগ সারে কিন্তু ওরা যখন আমার কাছে আসবে তখন 1000 টাকার ওষুধেও কাজ হবে না তাতে তো আপনারই লাভ হবে আঙ্কেল 20 টাকার জায়গায় 1000 টাকা ইনকাম হয়ে যাবে ওই করতে গিয়ে যদি রোগীটাই মারা যায় তখন কি হবে মামনি তাছাড়া ওই 1000 টাকার জন্য তুমি আমাকে মানুষ মারতে বলছো কিন্তু আজকালকার দিনে তো সব ডাক্তারই তাই করছে আঙ্কেল অন্যায় করে পাপ করে লোকে বিপদে পড়লে ওই মন্দিরে গিয়ে ভগবানকে ডাকে আর অসুস্থ হলে এই ডাক্তারের শরণ নেয় ডাক্তাররা হলো জীবন্ত ভগবান সেই কথা ভুলে গিয়ে যারা অসুস্থ মানুষের কষ্টের পয়সা কেড়ে নেয় তারা ডাক্তার নয় তারা একটা পকেট মার কিন্তু আমি তো পকেট মারছি না বাবা ব্যবসা করতে চাইছি সেই জন্য বলছি তোমরা এই বাড়িটা আমার নামে লিখে দাও না তা হয় না রে কারণ এই বাড়িটা তোর আর তপস্যার সমান অধিকার
তাই এই বাড়িটা তো আমি তোর একার নামে লিখে দিতে পারি না। কিন্তু উনি তো পুলিশের চাকরি করেন, এই বাড়ির ভাগ নিয়ে ওনার কোনো আগ্রহ থাকতেও পারে না। তাই আপনি বরং এক কাজ করুন আঙ্কেল, আপনি বাড়িটা রাজীবের নামেই লিখে দিন, তাতে রাজীবের বিজনেস করতে আর কোনো প্রবলেম থাকবে না। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বাই রাজীব, বাই আন্টি, বাই আঙ্কেল, বাই। কিন্তু এই বাড়িটাই হলো আমাদের শেষ আশ্রয়। এই বাড়িটা যদি আমি রাজীবের নামে লিখে দিই, ও যদি আমাদের পর করে দেয় রাজীবের মা। না, আমি কারো মা নই। নিজের ছেলে সাধারণ বেটা বাচ্চার ক্ষমতা নেই, সে কিসের মা? আমি শুধু রান্না করা, বাসন মাজা, কাপড় কাচার জন্য এই বাড়িতে এসেছিলাম। আমার মতামতের কোনো দাম নেই তোমার কাছে। ছি ছি মাধবী, ছি, এসব তোমার কথা কি কথা বলছো? আমি কি তোমাকে কোনোদিন কোনো অসম্মান করেছি? যার কোনো সম্মান নেই তাকে অসম্মান করা যায় না। এই সংসারে শেষ কথাটা বলার অধিকার একমাত্র তোমার, আর তার বাইরে আমার কোনো স্বাধীনতা নেই। আচ্ছা আচ্ছা, আমি কি তোমার শুধু অত্যাচারী স্বামী? কেন বুঝতে পারছো না? মরার পর এই বাড়িটা কি আমি মাথায় করে নিয়ে স্বর্গে যাব? ছি ছি, এ কথাটা বলতে তোমার বিবেকে একটুও বাদলো না? এই সিঁদুরের চিহ্নটুকু ছাড়া আমার কাছে তো আর কোনো সম্পদ নেই, এটাও তুমি মুছে নেওয়ার কথা বলছো। তাহলে কেন বুঝতে পারছো না? রক্ত জল করে আমরা যে ছেলেদের বড় করে তুলি, শরীরের ডানা গজালে একদিন তো তারা কোকিল হয়ে এই কাকের বাসা থেকে উড়ে যায়। তাছাড়া এখন তোমার মেয়ে তপস্যার বিয়ে হয়নি, হয়তো এই বাড়িটাই বিক্রি করে আমাকে সেই বোঝাটাই নামাতে হবে। আমি কারো বোঝা নই বাবা, খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে তুমি আমাকে মানুষ করেছো, এবার নিচের বোঝাটা নিজেকে বইতে দাও। না, তা হয় না রে। মেয়েকে শুধু বড় করলেই হয় না, তাকে উপযুক্ত ঘর বর দেখে তার বিয়ে দেওয়াটাই হলো বাবা মায়ের আসল কর্তব্য। তাহলে ছেলেকে নিজের পায়ে দাঁড় করার দায়িত্বটা তো অস্বীকার করতে পারবে না বাবা। আমার বিয়ের জন্য যদি বাড়িটা লিখে দিতে পারো, তাহলে ওর ব্যবসার জন্য সেটা লিখে দিতে পারবে না কেন? দরকার নেই, দরকার নেই আমার বাড়ি। আমি শুধু বাবাকে একটা প্রশ্ন করব, বাবা হয়ে ছেলের জন্য যদি কিছু নাই করতে পারো, তাহলে কোন অধিকারী ছেলের জন্ম দিয়েছিলে বলতে পারো? শুধু কি নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য? কি বললি, কি বললি তুই? তোর বাবাকে এত বড় কথা বলতে তোর লজ্জা করলো না? ছি ছি ভাই ছি, বাবা মাই তো আমাদের পৃথিবীর আলো দেখেছেন, সন্তানের জন্য এইটাই তো তাদের শ্রেষ্ঠ দান। না, দান নয়, দান নয়, পাপ, মহা পাপ। যেই সন্তানের হাসি মুখ দেখার জন্য সব সুখ বিসর্জন দিয়েছি, রক্ত দিয়ে গড়া সেই ছেলে আমাদের বুকটাকে রক্তাক্ত করে দিল রে মা, রক্তাক্ত করে দিল। না না মা না, ভাই ও কথা বলেনি, বলেছে একটা দানব। দারিদ্র আর হতাশার আঘাতে ওর আশার প্রদীপটা নিভে গেছে মা। সেই নেভা প্রদীপের দৈত্যটা এর মুখ দিয়ে ওই কথাগুলো বলিয়েছে। তাই তো আমি ওর হয়ে তোমাদের কাছে হাত জোড় করে শুধু একটা কথা বলতে চাই। না না দিদি, না, তোকে না আমার কিচ্ছু বলতে হবে না। বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে, মায়ের আদর্শে আদর্শবান হয়ে বেকারত্বের জ্বালায় ভুলে গিয়েছিলাম আমি দেবতুল্য বাবা আর মমতাময়ী মায়ের সন্তান। তাই তো এত বড় কথা বলে ফেলেছি। আর সেই জন্য এই দেবদেবীর সামনে হাত জোড় করে বসে আমি শুধু একটা কথাই বলবো, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননেই জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী মা। বাবা মা, ভাইকে তোমরা ক্ষমা করেছো? নিশ্চয়ই, এবং আগামীকাল এই বাড়িটা আমি রাজীবের নামেই লিখে দেব। বাবা, তোমাদের এই দানের কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না। সারা জীবন তোমাদের সেবা করে আমি এর প্রতিদান দিয়ে যাব। তোমাদের রক্তের ঋণ আমি শোধ করবই করব। জন্ম থেকেই আমি তোমাদের গুরু বলে জানি, তুমি বাবা তুমি মা, এই কথা শুধু আমি মানি।
জন্ম থেকেই আমি তোমাদের গুরু বলে জানি। তুমি বাবা তুমি মা এই কথা শুধু আমি জানি। তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব। তোমরাই আমার প্রাণের ঠাকুর, তোমরাই আমার প্রাণের ঠাকুর, তোমরাই আমার প্রাণের ঠাকুর। সারি মা পাধা রে, সারি সাধা পাধা রে গা সা। সারি মা পাধা রে, সারি সাধা পাধা রে গা সা। নি রে নি পা নি পাধা পাধা সারে নি রে। আমার যন্ত্রণাতে জীবনের বঞ্চনাতে, আমার যন্ত্রণাতে জীবনের বঞ্চনাতে, তুমি স্বার্থের স্বর, তুমি পূর্ণ জনম, তুমি স্বার্থের স্বর, তুমি পূর্ণ জনম। তোমায় সুস্বাগতম। এসো আলো, এসো হে। তোমায় সুস্বাগতম। সত্যম শিবম সুন্দরম। এবার বলো মা, আজকের এই আনন্দের দিনে তুমি আমাকে কি খাওয়াবে? তুই ভালো কথা মনে করে দিয়েছি। হ্যাঁ গো, বাজার থেকে কি আনলে? ব্যাগটা বা কোথায় রেখেছো? ব্যাগ হ্যাঁ। এই রে, এই জানো কি নি, ওই মধুমাইতির কাঠগোলায় আমি রুগী দেখতে বসে পড়েছিলাম। নির্ঘাত ব্যাগটা ওখানেই ফেলে এসেছি। তুমি কোনো চিন্তা করো না, তাড়াতাড়ি তুমি কড়াইতে তেল বসিয়ে দাও, আমি যাব আর এক ছুটে ব্যাগটা নিয়ে ফিরে আসবো। খবরদার মা, খবরদার একদম তেল দিও না। বাবা হয়তো আবার কোথাও ঢুকে পেয়ে যাবেন, তাই সন্ধ্যের আগে আর বাড়ি ফিরবেন না। না ফিরলেও কোনো দুঃখ নেই রে। হাজার হাজার মানুষই প্রাণ ভরে ওদের ডাক্তার বাবুকে আশীর্বাদ করবে, এমন একটা মানুষের বউ হতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য। ঠিক ঠিক বলেছো মা, ঠিক বলেছো। অনেক ভাগ্য করে আমরাও তোমাদের সন্তান হয়ে জন্মতে পেরেছি। কিন্তু আজ আমি আমার দুঃখের কথাটা বলার জন্য তোমার কাছে এসেছি মা। দুর্ভাগ্যের কথা মানে? আমার স্ত্রী কথা হওয়ার পর অনেক স্বপ্ন নিয়ে ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু সে যে মানুষ না হয়ে একটা অমানুষ হয়ে উঠবে সেটা আমি আগে জানতে পারিনি মা। তাই তো অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করেও ওর সঙ্গে আমাকে একই ঘরে বাস করতে হচ্ছে। এতদিন পর সে কথাটা বুঝতে পারলেন? অনেকদিন আগেই বুঝেছি মা, কিন্তু নিরুপায় হয়ে ওর বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা তোমার নেই। তাই এতদিন পর তোমাকে দেখে আমি বুকে বল পেয়েছি মা। তাই তো ছুটে এসেছি আমি তোমার কাছে। আমার কাছে কি চান আপনি? তুমি আমার ছেলেকে তার পাপের শাস্তি দাও। আচ্ছা আচ্ছা, আপনি কি আমাকে ফাঁদে ফেলার জন্য কোনো ষড়যন্ত্র নিয়ে এখানে এসেছেন? না, ষড়যন্ত্র নয় মা, ষড়যন্ত্র নয়। আমি আমার ছেলের সব পাপ আর দুর্নীতির কাগজপত্র সঙ্গে করে নিয়ে এসেছি, আর এগুলোর জন্যই তুমি একে শাস্তি দিতে পারবে। এই না মা, এই না। বাহ, চমৎকার। কিন্তু কেউ জানে কথাটা জানতে না পারে মা, তাহলে কিন্তু হয়তো আমাকে খুন করে ফেলবে। আপনার কোনো ভয় নেই, এসব কথা কেউ জানতে পারবে না। এতদিন পর আমি ভার মুক্ত হলাম, এইবার আমার মৌহা মাথা উঁচু করে বসতে পারবে। 25 বছর ধরে এই বুকের মধ্যে যে যন্ত্রণাটাকে আপনি বসুন বসুন এখানে। আপনার খুব কষ্ট হচ্ছে, একটু জল খাবেন কাকা বাবু? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি জল নিয়ে আসছি।
এবার একটু ভালো লাগছে কাকাবাবু? এবার এবার একটু ভালো লাগছে। এবার তাহলে আমি যাই মা। কেউ দেখে ফেললে তুমি হয়তো পরে বিপদে পড়ে যাবে। ভগবান তোমার মঙ্গল করুন মা, ভগবান তোমার। রাঘব পাল, এইবার তোমার মৃত্যুবানটা আমার হাতে এসে গেছে। এরপর তোমাকে আর কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। কে কাকে বাঁচায় আর কে কাকে মারে সেসব ধাঁধার উত্তর কি এত সহজে পাওয়া যায় ম্যাডাম? একে আপনি আমার বাড়িতে? আমাদের ডিআইজি সাহেবের কাছে কেউ খবর দিয়েছে আপনি নাকি গোবিন্দনাথকে ছেড়ে দেওয়ার জন্য মোটা টাকা ঘুষ নিয়েছেন, তাই তারই নির্দেশে আমি বাড়িতে তল্লাশি করতে এসেছি। অফকোর্স, আপনি স্বচ্ছন্দে এই বাড়ি সার্চ করতে পারেন। তার আগে বলবেন ম্যাডাম, আপনার ওই হাতের ব্যাগটাতে কি আছে? এই ব্যাগে রাঘব বাবুকে জেলে ঢোকাবার মতো কিছু কাগজপত্র আছে এখানে। দয়া করে আমাকে খুলে দেখাবেন। হ্যাঁ, অফকোর্স, আমি এক্ষুনি দেখাচ্ছি। কি এত টাকা এখানে? না না, আমি টাকা নেইনি, আমি টাকা নেইনি সত্যি বাবু। কই কই ম্যাডাম, ওগুলো টাকা কই? ওগুলো তো কাগজপত্র। ন্যাকামি করে কোনো লাভ নেই ম্যাডাম, এটাই যে সেই ঘুষের টাকা সেটা হাতে নাতে প্রমাণ হয়ে গেছে। তাই ডিআইজি সাহেবের নির্দেশ অনুযায়ী আমি আপনাকে গ্রেফতার করছি। আসুন আমার সাথে থানায় আসুন। এক মিনিট অফিসার, হনুমানের লেজ যতই বড় হোক না কেন তাই দিয়ে কখনো একটা হাতিকে বেঁধে নিয়ে যাওয়া যায় না। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, বলতে চাইছি তপস্যার কথা মতো এই ঘরের ব্যালকনিতে আমি একটা ভিডিও ক্যামেরা লুকিয়ে রেখেছিলাম, আর সেখান থেকে কিছু ভিডিও ফুটেজ আমি আমার এই মোবাইলে ডাউনলোড করে এনেছি। ওনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়ার আগে সেটা একবার দেখে যান। ওসব ছবি টবি দেখে আমার কি লাভ? আরে দেখলেই বুঝতে পারবেন। আসুন আসুন, দেখুন তো দেখুন তো একটু আগে এই ঘরে কি হচ্ছিল। কি রাঘব বাবুর বাবা মানে মেসোমশাই ম্যাডামের হাতে একটা ব্যাগ তুলে দিলেন। তারপর তারপর তিনি অসুস্থ হয়ে পড়লেন। হ্যাঁ, তারপর এই ঘরে কি হলো? আর তারপর ম্যাডাম জল আনতে বাড়ির মধ্যে চলে গেলেন। হ্যাঁ, আর ঠিক ঠিক সেই সময় মেসোমশাই ব্যাগটাকে বদলে দিলেন। অর্থাৎ তপস্যাকে যে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই ভিডিও ফুটেজ দেখে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? আরে ভিডিওটা যদি ডিআইজি সাহেবের হাতে তুলে দেই তাহলে রাঘব বাবুর সাথে সাথে আপনার হাতেও হাত করা পড়ে যাবে মিস্টার ব্যানার্জি। আপনি বিশ্বাস করুন ম্যাডাম, আমি এসবের কিছু জানি না ম্যাডাম। না 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 না, ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। এত ছোট কেসে আমি আপনাদের অ্যারেস্ট করব না, কারণ আমি সারা জীবনের জন্য আপনাদের জেলখানায় বন্দি করে রাখতে চাই, একেবারে সেন্ট্রাল জেল। নেড়ে রাখুন। থ্যাংক ইউ ম্যাডাম, তাহলে আমি এখন আসছি ম্যাডাম। হ্যাঁ যান। আসুন, আপনার গুরুদেব রাঘব বাবুকে বলে দেবেন তপস্যা সরকারকে ফাঁদে ফেলতে হলে আর একটু বুদ্ধি খরচ করতে বলবেন। জান এখান থেকে। যাওয়ার আগে আরেকটা কথা শুনে যান অফিসার, গাধার পিঠে চেপে কখনো রেসের মাঠে যেতে যায় না। রেসটা তো সবে শুরু হয়েছে সাংবাদিক, সামনে কিন্তু আমাদের অনেকটা পথ পড়ে আছে। যে পথের মধ্যে ছড়ানো আছে বিষাক্ত কতগুলো সব কাঁটা, যে কাঁটা বিঁধবে তোমাদের দুজনের পায়ের নিচে, কথাটা মনে রাখবেন। আচ্ছা, তুমি কি করে জানলে বলো তো ওরা এইভাবে তোমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে? পিপিলিকার কখন পাখা গজায় বলে দেখি? কখন আবার মরবার সময়। তাই পুলিশের ট্রেনিং নিলে তুমিও সেটা বুঝতে পারতে। এই দেখেছো, এই সব সময় পুলিশ পুলিশ করো না তো, তাহলে কোনো ছেলে তোমাকে ভয়ে বিয়েই করতে চাইবে না। আচ্ছা, পুলিশ বলে কি আমার মনে সাত স্বপ্ন আশা সব হারিয়ে গেছে? তাহলে তোমার ওই মনের কোণে আমাকে একটু জায়গা করে দাও না তপস্যা। আমার যে মাঝে মাঝে ভয় হয় আমি যদি তোমাকে হারিয়ে ফেলি। যে মানুষটা মনের মাঝে থাকে সে কোনোদিন সাধারণ মানুষের মাঝে হারিয়ে যায় না দেবরাজ। আরে বাবা, তবু আমার ভয় করে যদি আমি তোমাকে হারিয়ে ফেলি। দেবরাজ, শরীর থেকে তার আত্মাকে কোনোদিন বাইরে রাখা যায় না, তাই তো আমার চোখেও হাসি বন্য পাখিদের ভালোবাসার গান আমার কানে নয় শুনতে পাই আমার মনে। তপস্যা, মনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় রে গা পা গা রে সা নি ধা পা গা রে সা।
চঞ্চল হলো আজ ফাল্গুন ভাগে ঘুম। তার সে চরণে সুর বাজে তার সে চরণে সুর বাজে রঙে রূপে জানি নাই সুন্দর নীলাকাশ, সে কি তবে এ জীবনে মধুরের উপকাশ। সুরার সুরভিতে মনে মন মন যেন তারে সারা পায়। ঝিরি ঝিরি হাওয়া দোলা দিলে যায় গুন 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 ভোরের ফাল্গুন ডাকে মরিয়া যায়। মনে নয় মনে মোরে পাখি আজ গান গায়। আহ ছাড়ো ছাড়ো মাধবী ছাড়ো, আমাকে তুমি যেতে দাও। রবি দেখতে যাবার নাম করে কোথায় কার বাড়িতে যাও কে জানে? ছি ছি মাধবী ছি, এই বুড়ো মানুষটাকে তুমি এইভাবে মিথ্যে অপবাদ দিতে পারছো? কেন দেবো না? একটু আগে নিজে স্বীকার করলে ঘরের বউকে কখনো সত্যি কথা বলতে নেই। এই মরেছে। আরে বাবা, ওটা তো আমি মজা করে বলেছি। সেই জন্য তো বড় বড় মানুষেরা বলে গেছেন এই সংসারে শান্তিতে থাকতে হলে একটু আধটু মিথ্যে কথা বলতে হয়। এই যেমন ধরো, দেখেও না দেখা আর শুনেও না শোনার ভান করতে হয়। তবে বাস্তবকে তো অস্বীকার করা যায় না ডাক্তার বাবু। তাই তো 25 বছর পর আমি এখানে আসতে বাধ্য হয়েছি। কি তুমি তুমি কেন আবার এই বাড়িতে এসেছো? না এসে কি করব? আজ থেকে 3 দিন পর সে জেল থেকে ছাড়া পাচ্ছে। সে কি এর মধ্যে 25টা বছর পার হয়ে গেল? হ্যাঁ বৌদি, এতদিনে তার যন্ত্রণার জীবনটার অবসান হলো। শুনতে চাই না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ওই খুনিটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। না না, অমন কথা বলবেন না। আপনারা ছাড়া কে আছে ওর? সে এখন কোথায় যাবে? কার কাছে আশ্রয় পাবে? আমি জানি নাও, জানতে চাই না। ওই খুনিটাকে আমরা কিছুতেই ক্ষমা করব না। তুমি এ বাড়ি থেকে চলে যাও, চলে যাও। আপনি বিশ্বাস করুন, সে খুন করেনি। তো বিনা দোষে 25টা বছর তাকে জেলখানায় পড়তে হয়েছে। মিথ্যে কথা। এতগুলো মানুষ আদালতের সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। জজ সাহেব তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছে। সে একটা খুনি, খুনি, খুনি। না না না, আমি সাক্ষী, সে কোনো অন্যায় কাজ করেনি। তাহলে আদালতে গিয়ে সে কথাটা বলেননি কেন? কি করে বলবো? আমার কাছে যে ছবি আর এই কাগজপত্রগুলো ছিল সেগুলো আমি হারিয়ে ফেলেছি। তাই তো মিথ্যা সাক্ষীর জোরে ওই শয়তানরা তাকে জেলে পাঠাতে পেরেছিল। না, আমি তা কিছুতেই মানতে পারবো না। কারণ কারণ যে মানুষটাকে সে খুন করেছিল সে আমার মায়ের পেটের ভাই। তবু সে দুঃস্বপ্নকে ভুলে গিয়ে নিজেদের সংসারটাকে নতুন করে সাজিয়ে নিয়েছি। কেন তুমি এতদিন পর আমার শান্তির সংসারে ঝড় তুলতে এসেছো? বৌদি, সে মানুষটা তো আপনাদেরই আপনজন। তাকে আশ্রয় দিয়ে তারে বলা কথাগুলো যদি একবার আপনারা শুনতে। না না না, হ্যাঁ? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ওই খুনিটাকে আমরা কিছুতেই ক্ষমা করব না। একবার যদি সেই সংসারে এসে পা দেয় তাহলে তাহলে আমার সোনার সংসারটা যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সব সম্পর্কের অঙ্কটা যে বদলে যাবে। তুমি চলে যাও, চলে যাও। হে ভগবান, এটা অসহায় মানুষের কথা কেউ শুনবে না, কেউ তাকে বিশ্বাস করবে না। হ্যাঁ হ্যাঁ, আমাকে তার কাছে যেতে হবে। জেলখানার দরজা থেকে তাকে তুলে আনতে হবে এই মানুষের সমাজে। তারপর সেই শয়তানদের উপর প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ, সেই অন্যায়ের চরম প্রতিশোধ। না, হ্যাঁ গো,
এ কি হলো? আমাদের এই সংসারে কোন ভূমিকম্প নেমে এলো? 25 বছর ধরে যা সত্যিটা লুকে দেখেছি, কেন আজ এমনি করে আমাদের জীবনে ইতিহাসটাকে উল্টে দিতে চাইছে? এখন আমরা কি করব? কেমন করে ওর হাত থেকে মুক্তি পাবো? বলো না তুমি, বলো বলো বলো। শান্ত হও মাধবী, শান্ত হও। বিপদের দিনে শক্ত হাতে যে সংসারের হালটা ধরতে হবে। দীর্ঘ 25 বছর ধরে যে মিথ্যেটাকে আমরা এতদিন সত্যি করে তুলেছি, কোনো দুর্যোগের কালো ছায়ায় তাকে আমরা মিথ্যে পরিণত হতে দেব না। শত বাধাকে উপেক্ষা করে এতদিন যেমন আমরা একসঙ্গে ছিলাম, তেমনি একসঙ্গেই থাকবো। ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই, ওই শয়তানের কোনো ক্ষমা নেই। এইবার এসপি তপস্যাকে জেলে গিয়ে বসে থাকতে হবে। কোনো চিন্তা নেই দাদা, কোনো চিন্তা নেই। ঘুষের টাকা সমেত হাতে নাতে ধরা পড়েছে, চাকরি তো এবার মায়ের ভোগে। আরে আমার বাবা পাশে ছিল বলেই ওকে এত সহজে ফাঁসাতে পারলাম নন্দলা। বাহ 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 বাহ, তোমার বাপ ছেলের জবাব নেই ভাই। যেমনি শিল তেমনি নোড়া, শালা যুগলে যেন শয়তানের গোড়া। নন্দ বন্ধ, এই নন্দর মুখ বন্ধ। কিন্তু আমাদের অফিসার শক্তি ব্যানার্জি এখনো আসছে না কেন? ওই তপস্যা সরকারি সর্বনাশের খবরটা না পাওয়া পর্যন্ত আমার যে পেটের ভাত হজম হচ্ছে না, ভেতরে কেমন ভুটভাট শব্দ হচ্ছে। আরে আমার মনে হয় ও তপস্যাকে জেলে ঢুকে তারপর এখানে আসবে। তারপর গোবিন্দকে খালাস করে এনে আমার এই হোটেলে উৎসব শুরু করব, বিজয় উৎসব। তখন এই অঞ্চলের মানুষ, পুলিশ, প্রশাসন সবাই সেলাম করে বলবে, রাঘব পাল জিন্দাবাদ। কে আবার, কে আবার? ওরে বাবা, কেন বলবে না? কেন বলবে না? এই নেতার দপটে মরছে সবাই, মানুষ নিঃস্ব হয়, তবু নেড়া জনগণ বারবার এই বেলতলাতেই যায়, লুটে ফুটে খায় রাঘব। মরে মানুষেরা সব, তবু সোনার ভারত, মহান ভারত সারে জাহান সে আচ্ছা। বন্ধ করুন এই নাচ গান সব, এখন বন্ধ করুন। ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। আরে সর্বনাশ হয়েছে মানে কি হয়েছে? আরে তপস্যাকে অ্যারেস্ট করে জেলে ঢুকেছে তো। দুর্বশাই, তপস্যাকে কি অ্যারেস্ট করবো? বরং ওরই দয়ায় আজ আমরা জেলের হাত থেকে বেঁচে গেছি। ওরে বাবা, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুলুন খুলুন, খুলে বলুন। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! ঘরের মধ্যে ভিডিও ক্যামেরা ফিট করে রেখেছিল, সেই ক্যামেরায় আপনার বাবার কুকীর্তি সব রেকর্ড হয়ে গেছে। তবুও তিনি দয়া করে ছেড়ে দিয়েছেন। তা না হলে আপনার জন্য আজ আপনার বাবাকে ওই জেলের মধ্যে পচে মরতে হতো। এদিন ধরুন আপনার সেই টাকার ব্যাগ। বেঁচে গেল শয়তান, এটা বড্ড বাঁচা বেঁচে গেল। কিন্তু এরপর আমি ওকে আরো বড় মার মারবো, যাকে বলে অস্থানের মা। এবার থেকে যা কিছু করবেন এবার ভেবে চিন্তে করবেন। মনে রাখবেন, বুদ্ধির খেলাতে কিন্তু ওই মেয়েটা আমাদের থেকে অনেক দূর এগিয়ে আছে। এই সঙ্গে ওই মেয়েটার গুণগান করার জন্য আমি তোমাকে মাঝে মাঝে মোটা টাকা দিই না। আরে থামুন তো চাই, কত টাকা দিয়ে আমার মাথা কিনে নিয়েছে। যত ভুল করবেন আপনারা, আর তার দোষ দিতে হবে আমার। এই সঙ্গে বল বাবা, কাকে কি বলছো? চুপ চুপ চুপ! সালা নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেছে। চলো, এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই। গোবিন্দ কি করে খালাস করবে খেয়ে নিয়ে ভাবো। আরে বাবা বাবির কিছু নেই, গোবিন্দকে খালাস করার সমস্ত কাগজপত্র রেডি করে আমি শক্তি বাবুর হাতে তুলে দিয়েছি। তাহলে এখানে তর্ক না করে চলুন থানায়, চলুন সেখানে গিয়ে দেখি এবারে বুদ্ধির খেলাতে ওই মেয়েটা আমাদের কিভাবে হারায়। হারবো না শক্তি, আমি রাঘব পাল। সালা পাল বংশের ছাড়মাল না, পক্কা হারামি ব্র্যান্ডের মাল। আমি একবার হেরেছি কিন্তু বারবার হারবো না। গোবিন্দকে আমি খালাস করে আনবই, তারপর শুরু হবে আমার মরণ যজ্ঞ। সেই যজ্ঞের প্রথম বলি হবে তপস্যা, তপস্যা সরকার।
মার 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 না মার। ও ভাই মার না বে শালা, মার না। থেমে গেল কেন? ও হাঁপিয়ে গেলে শালা সরকারি কুত্তা। হ্যাঁ, আমি গোবিন্দনাথ, বসের কাছে বেড়াল কিন্তু পাবলিকের কাছে বাঘ। আমাকে মারতে মারতে তোর সারা শরীরে দুর্গন্ধ ঘামে খাকি পোশাকটা ভিজে যাবে, কিন্তু আমার কিচ্ছু হবে না বে শালা। এই শালা! তোমরা শালা জানো না কার গায়ে হাত দিয়েছো। তোমাদের এই তপস্যা সরকারকে পুলিশের পোশাকটা খুলে ফেলে আমার বসের হোটেলে এসে বাইজির নাচ নাচতে ভেবে শালা না। এই জানোয়ার, থানায় দাঁড়িয়ে একজন ভদ্র মহিলা সম্পর্কে নোংরা কথা বললে আমি ভুলে যাবো যে আমি একজন সাংবাদিক। এই থানার মধ্যে গলায় দড়ি দিয়ে তোকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো। আর আমি এই লাঠিটা তোর পেছনে ভরে দেব। খবরদার মতি, কমাও তোমার টর্চারের গতি। লকআপের মধ্যে আসামির উপর অত্যাচার করার কোনো অধিকার তোমার নেই। অধিকার? আমাকে অধিকার শেখাবেন না স্যার, কারণ রাঘব বাবুর পয়সায় আমার ঘরের ভাতের হাঁড়ি জড়ে না। কি বলে তুমি? হ্যাঁ, উনি ঠিক কথাই বলেছেন। থানায় দাঁড়িয়ে একজন সৎ পুলিশ অফিসার সম্পর্কে নোংরা কথা বললে আর একজন পুলিশ অফিসারের গায়ে তো লাগবেই। ম্যাডাম এই সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি তোর জিভটা টেনে ছিঁড়ে নেব। না মতি, আসামির গায়ে হাত দেবার কোনো অধিকার আমাদের নেই। কেন নেই ম্যাডাম, কেন নেই? কারণ আসামি হলেও তারাও মানুষ, তাদের একটা মানবাধিকার আছে, সেটা আমাদের মানতেই হবে। মানবাধিকার? আরে মানবাধিকার কি শুধু সমাজ বিরোধীদের জন্য? আজ যে দিকে দিকে সমাজ বিরোধীরা পুলিশের লোকগুলোকে খুন করছে, তাদের কোনো মানবাধিকার নেই? আরে তারাও তো মানুষ। তার উত্তর দেবেন আদালত। এর উত্তর আমার জানা নেই। হ্যাঁ, এর উত্তর আমার জানা নেই। আইন? আপনি কোন আইনের কথা বলছেন ম্যাডাম? আরে সমাজ বিরোধীরা তো আইনের বই হাতে নিয়ে মানুষ খুন করে না। একজন সৎ সাংবাদিক দাদার কপালে বন্দুক ঠেকিয়ে তারই চোখের সামনে তার বোনকে বলাৎকার করে গুলি করে খুন করে না। তাহলে সেই সমাজ বিরোধীকে মারার সময় কেন পুলিশের হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে তার হাতে আইনের বই ধরিয়ে দিতে হবে বলতে পারে? সত্য সে লুকাস, কি বিচিত্র এই দেশ। আইনের হাতে বন্দি প্রশাসন, তাই পুলিশের আজ এই বেশ। এর উত্তর আমার জানা নেই দেবরাজ। তবে পুলিশের চাকরিতে এসে দেখেছি গাড়ি করে আগুন লাগলে সেখানে জল ঢালার আগে আমাদের আইনের বই খুলে বিচার করতে হয়, জলটা পুকুরের জল না গঙ্গার জল, আর ততক্ষণে সবকিছু পুরো ছাই হয়ে যায়। বাবা বাবা বাহ, যাত্রা থিয়েটারের পুলিশ আবার ডায়লগ মারলে পাবলিক হই হই করে হাত তালি দিত। আর তোমরা দাঁড়িয়ে আছো কেন? ম্যাডামের গলায় একটা মালা পরিয়ে দাও। আগে গোবিন্দকে খালাস করে নিয়ে যাই, তারপর না হয় আমরাই ফুল পাঠিয়ে দেব ভাই। এবার দেখি কে আমাকে আটকে রাখতে পারে। আপনাকে খালাস করতে হলে তো ওনাদের কোর্টে যেতে হবে গোবিন্দ বাবু। আরে কোর্ট কাছারি পরে হবে। আরে ম্যাডামকে কাগজটা দেখিয়ে দাও। কিসের কাগজ? আরে সেটা আমি কি করে জানবো? ওটা তো ইংরেজিতে লেখা আছে। আর ইংরেজিতে আমাদের জ্ঞান শুধু ইয়েস নো। ভেরি গুড। ওই কাগজে কি লেখা আছে স্যার? এই কাগজে লেখা আছে গোবিন্দনাথ দেবরাজের মাথায় আঘাত করতে পারে না, কারণ সেদিন সকাল থেকে গোবিন্দনাথ দলবল নিয়ে বিডিও অফিস ঘেরাও করেছিল, আর সেই অপরাধে গোবিন্দনাথকে পুলিশ সকাল 8টায় গ্রেপ্তার করে এবং যথারীতি নিয়ম কানুন মেনে তারপরের দিন সকালে গোবিন্দনাথকে ছেড়ে দেওয়া হয়। অর্থ যে মানুষটা সকাল 8টা থেকে থানার লোকামে ছিল, সে কখনো বেলা 12টার সময় দেবরাজের ওপরে হামলা করতে পারে না। তাই এই হামলার মামলা খারিজ। এবার আমাকে সালাম করে ছেড়ে দিন ম্যাডাম। ম্যাডাম কাগজটা একটু দেখে নিন ম্যাডাম। দেখে লাভ কি? পুলিশের লোক হয়ে এই মিথ্যে রিপোর্টটা তৈরি করতে নিশ্চয়ই কোনো আইনের ফাঁক রাখেননি। তাই আপনাকে শুধু একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন ম্যাডাম? সামান্য কটা টাকার জন্য যদি নিজের বিবেকটাকে বিক্রি করে দিতে পারেন, তাহলে আরো কত বেশি টাকা পেলে নিজের মা বোনকে এদের কাছে বিক্রি করে দেবেন বলতে পারেন? মুখ সামলে কথা বলবেন ম্যাডাম। শোনাব! ভুলে যাবেন না গোবিন্দবাবু ঘটনাস্থলে তার লকেটটা ফেলে এসেছিলেন। না 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 না, ওটা 15 দিন আগে ছিনতাই হয়ে গেছিল, আর গোবিন্দ সেই দিনই থানায় ডায়েরি করেছিল। হ্যাঁ ম্যাডাম, এই দেখুন সেই ডায়েরির কপি। তার মানে আমাকে ফাঁসানোর জন্য পুলিশের লোক লাগে সেদিন লোকেটা চিন্তা করেছিল, আর সেটা ওখানে পাওয়া গেছে বলে আপনি মিথ্যাকে সাজিয়েছেন ম্যাডাম। এই মুখ সামলে কথা বল, নলে লাঠিটা আমি তোর মুখে ভরে দেব। সাবধান মতে, থানার মধ্যে মস্তানি করলে আমি কিন্তু তোমাকে গ্রেফতার করতে বাধ্য হব। আহা, উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না স্যার। সমস্ত কাগজপত্র দেখার পরে ওনারা যদি গোবিন্দকে না ছাড়েন, তাহলে সেটা তো আমাদের মেনে নিতেই হবে। পুলিশি জুলুমের বিরুদ্ধে আমাদের তো কিছু করার নেই। আর এই জন্যই লোকে বলে পুলিশই হচ্ছে
এ দেশের সবচেয়ে বড় সমাজ বিরোধী। কি বললেন? কি বললেন আপনি? না নামতি, গোবিন্দবাবুর হাত কটা খুলে দাও। চলে এসো গোবিন্দ, আমি নিজেই পুলিশের জিপে করে তোমার বাড়িতে পৌঁছে দেবো। চলে এসো, আপনারাও আসুন। আরে চলো 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 সবাই চলো। এইভাবেই চিরদিন ধর্মের জয় হবে। চলি ম্যাডাম, ভবিষ্যতে আমার লোককে অ্যারেস্ট করার আগে একবার না 2 বার ভাববে। এরপর আমি আপনাদের কাউকে অ্যারেস্ট করবো না। সুযোগ পেলে এই যন্ত্রটা কপালে ঠেকে দিয়ে একটা দানা ঢুকে দেব, আর কেস ডায়েরিতে লিখে দেব পুলিশের সঙ্গে লড়াইতে এক সমাজ বিরোধীর মৃত্যু হয়েছে। সেই দিনটার জন্য প্রস্তুত থাকুন। হাতি ঘোড়া গেল তোর, আর ভেড়া বলে কত জন। চল গোবিন্দ, ঘরে চল। ওরে হাতি ঘোড়া গেল তোর, মশা বলে কত জন। চল গোবিন্দ ঘরে চল, নেচে নেচে ঘরে চল। হাতি ঘোড়া গেল তোর, মশা বলে কত জন। চল গোবিন্দ ঘরে চল, নেচে নেচে ঘরে চল। চল গোবিন্দ ঘরে চল। চলি ম্যাডাম, বসের কথাটা মনে রাখবেন। আমাদের লোককে ধরতে হলে একবার নয় 2 বার ভাববেন। ছি ছি ছি, এই খাকি পোশাক গায়ে দিয়ে যদি শয়তানদের কাছে মাথা নিচু করে থাকতে হয়, তাহলে এটা তো জোকারের পোশাক ম্যাডাম। না নামতি না, ভারতের প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতির পোশাকে যে চিহ্ন নেই, সেই অশেষ স্তম্ভ আছে আমাদের টুপিতে। সেই সর্বোচ্চ সম্মানের মর্যাদা আমরা রাখবো। তাই তো অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ আমরা শুরু করেছি, সে যুদ্ধ চলছে, চলবে। তাই মাথা উঁচু করে আমরা বলবো, আমি বিদ্রোহী রণক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। ম্যাডাম, এই যে হিয়া